हेलो नमस्कार नमस्कार आज 17 जुलाई आजाद हिंद फ्रंटेर अभियाने एक गुरुत्वपूर्ण दिन। आज থেকে প্রায় 1.5 বছর আগে 2020 খ্রিস্টাব্দের 21 অক্টোবর সেই লকডাউনের এক ভয়াবহ পরিস্থিতিতে আজাদ হিন্দ ফ্রন্টের সভাপতি দীপায়ন পাল মহাশয়ের মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনার ফলস্বরূপ আজাদ হিন্দ ফ্রন্ট প্রতিষ্ঠিত হয় এবং সেদিন থেকেই আজ পর্যন্ত আজাদ হিন্দ ফ্রন্ট তার গতিতে সমান গতি নিয়ে এগিয়ে আসছে এবং মানুষের হয়ে সমাজের হয়ে কাজ করে যাচ্ছে। তো আমরা যেটা মনে করি শুধুমাত্র অনলাইন বা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থেকে নয়, সরাসরি রাস্তায় নেমেও মানুষের হয়ে আন্দোলনটি করতে হবে এবং এই চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার জন্যই বিভিন্ন সময় বিভিন্ন সমাবেশ আমরা অনুষ্ঠিত করেছি। শুধু সমাবেশ নয়, বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম থেকে শুরু করে সামাজিক আন্দোলনগুলিতেও মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলেছি। তো সেরকমই একটি দিন হচ্ছে আজকের 17 জুলাই। এর আগে আমাদের কলকাতায় কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে 21 অক্টোবর এবং 17 এপ্রিল। তারপরে 22 মে মেদিনীপুরে প্রথম জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরপর আজকে 17 জুলাই বর্ধমানের দুর্গাপুরে আমরা হাজির হয়েছি। তো আজকের অনুষ্ঠানের তাৎপর্য সেটি হলো আজকে একটি বিশেষ কোনো দিনকে কেন্দ্র করে নয়, আজকে আমরা আমাদের প্রারম্ভিক বক্তব্য এবং নেত্রী সম্পর্কিত কিছু কথাই সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য এখানে সমবেত হয়েছে। তো আজাদ হিন্দ ফ্রন্টকে নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, তবে সেসব কিছু আমি একা বলবো না। আমাদের বক্তারা রয়েছেন, গেস্টরা রয়েছেন, তারা সামাজিক এবং রাজনৈতিক তথা নেতাজি কেন্দ্রিক বিভিন্ন দিক তুলে ধরবেন। তো আজকে অনুষ্ঠানে সঞ্চালক এবং অবশ্যই কেন্দ্রীয় পদাধিকারীর একজন হিসেবে আমি রয়েছি, সেই সঙ্গে আরো অনেকেই রয়েছেন। তাদের প্রত্যেকের সঙ্গেই আজকে আপনাদের আলাপ করাবো। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সরাসরি মূল অনুষ্ঠানে প্রবেশ করব। তো প্রথমেই আমি আমাদের কেন্দ্রীয় কমিটির পদাধিকারীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। তো প্রথমে আমি ডেকে নেব আজাদ হিন্দ ফ্রন্টের সভাপতি দীপায়ন পাল মহাশয়কে। দীপায়নদাকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবার আমি আজাদ হিন্দ ফ্রন্টের সাধারণ সম্পাদক নীলাদ্রি শেখর ভূঁইয়া মহাশয়কে ডেকে নিচ্ছি এবং এবার আমি ডাকবো আজাদ হিন্দ ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক সুমন্ত দাস মহাশয়কে এবং এনাদের তিনজনকেই উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য সদস্যবৃন্দদের প্রত্যেক থেকে একজনকে আমি ডেকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মঞ্চে দীপায়নদা, নীলাদ্রিদা এবং সুমন্তদা এসে উপস্থিত হয়েছেন। তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং আমন্ত্রণ। সেই সঙ্গে যারা যারা হলে উপস্থিত রয়েছেন প্রত্যেককেও আজাদ হিন্দ ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুমন্ত দাস মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন শুভম ঘোষ মহাশয়। আজাদ হিন্দ ফ্রন্টের সাধারণ সম্পাদক নীলাদ্রি শেখর ভূঁইয়াকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন শুভম দা। এবার দীপায়নদাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছে। তো অর্ণবদাকে অনুরোধ করবো, বর্ধমান জেলা সভাপতি অর্ণবদাকে অনুরোধ করছি দীপায়নদাকে উত্তরীয় বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ প্রত্যেককে। এবার অনুষ্ঠানের একদম কেন্দ্রীয় পর্বে আমরা উপস্থিত হয়েছি। তো প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করব। তো আজকে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা যিনি আজাদ হিন্দ ফ্রন্টের দুর্গাপুর সহ সভাপতি চন্দ্রশেখর গাঙ্গুলি। চন্দ্রশেখরদাকে অনুরোধ করব যে আমাদের মঞ্চের সামনে যে মোমবাতি রয়েছে সেটি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করতে এবং সেই সঙ্গে প্রত্যেককে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভারত মাতার প্রতি জয়ধ্বনি দিয়ে উল্লাস করার জন্য আহ্বান জানাচ্ছি। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। आजाद हिंद फ्रंट
जिंदाबाद, आजाद हिंद फ्रंट जिंदाबाद, आजाद हिंद जिंदाबाद, नेताजी जिंदाबाद, नेताजी जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम वंदे मातरम वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। এবার দীপায়নকে অনুরোধ করব মঞ্চের একদম সামনে মহাকাল তথা জাতির প্রকৃত জনক নেতাজি সুভাষচন্দ্রের যে ছবি রয়েছে সেখানে মাল্যদান করে অনুষ্ঠানের আরেকটি মুহূর্তের উদ্বোধন ঘটানোর জন্য। জয় হিন্দ, जय हिंद, নেতাজি জিন্দাবাদ। जिंदाबाद, जिंदाबाद। এবার আমি ফ্রন্টে সাধারণ সম্পাদক নীলাদ্রিদা এবং সহ সাধারণ সম্পাদক সুমন্ত দাকে অনুরোধ করবো একত্রে নেতাজি সুভাষচন্দ্রের ছবিতে মাল্যদান করার জন্য। এবার আজকের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অর্ণব দা এবং চন্দ্রশেখর দাকে নেতাজির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করেছে। জয় হিন্দ, जय हिंद, নেতাজি জিন্দাবাদ। जिंदाबाद, जिंदाबाद। এবার বিভিন্ন জেলা পদাধিকারীরা এবং ব্লক পদাধিকারীরা আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, তাদের মধ্যে থেকে একজনকে আমি ডেকে নেব এবং নেতাজির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করব। তো অভিদাকে আমি ডেকে নিচ্ছি, অভিমণ্ডল হুগলি জেলা সাধারণ সম্পাদক। অভিদাকে আমি নেতাজির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করব এবং সেই সঙ্গেই আমি তৃতীয়বারের জন্য নেতাজির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে আজাদ হিন্দ ফ্রন্টের जय हिंद, আজিমগঞ্জ জিয়াগঞ্জ जय हिंद। আজিমগঞ্জ জিয়াগঞ্জ ব্লক সভাপতি স্বর্ণাভ মুখার্জি এবং বাঁকুড়া জেলা সভাপতি সুদীপ দাকে আমি ডেকে নিচ্ছি এবং নেতাজির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে অনুরোধ করব। কুণাল সুদীপ দাকে এবং স্বর্ণাভ দাকে আমি সামনে আসতে অনুরোধ করব। জয় হিন্দ, जय हिंद, জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ, जिंदाबाद, जिंदाबाद। নেতাজি জিন্দাবাদ। এবার আমি দক্ষিণ কলকাতা শহর সভাপতি সুদীপ দে মহাশয় এবং বেহালা ব্লক সভাপতি কুণাল মুখার্জি মহাশয়কে অনুরোধ করব নেতাজির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য। কুণাল দা এবং সুদীপ দাকে আমি আহ্বান জানাচ্ছি। জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ। এবার আজাদ হিন্দ ফ্রন্টের প্রবীণ সদস্য স্নেহাশিস বাবুকে, স্নেহাশিস মাইতি মহাশয়কে অনুরোধ করছি নেতাজির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য। তিনি সুদূর হাওড়া থেকে আজকে আমাদের দুর্গাপুরে এসে উপস্থিত হয়েছেন, তাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং নেতাজির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে আহ্বান জানাচ্ছি। জয় হিন্দ, জয় হিন্দ, जय हिंद, নেতাজি জিন্দাবাদ। जिंदाबाद, जिंदाबाद। দীপায়ন দা, নীলাদ্রি এবং সুমন্ত দাকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি।
এবং এবার এই মঞ্চে ডেকে নেব আজাদ হিন্দ ফ্রন্টের দুর্গাপুর সহ সভাপতি এবং বর্ধমান জেলা সভাপতি মহাশয়কে। প্রথমে আমি বর্ধমান জেলা সভাপতি অরবিন্দকে মঞ্চে ডেকে নিচ্ছি। বর্ধমান জেলা সভাপতি অর্ণব দাকে অর্থাৎ অর্ণব হাজরা মহাশয়কে ব্যাচ বইয়ে বরণ করে নিচ্ছেন সভাপতি দীপায়ন পাল মহাশয়। এবার আমি ফ্রন্ট সাধারণ সম্পাদক নীলাদ্রিদাকে অনুরোধ করব অর্ণব দাকে উত্তরীয় পড়িয়ে সম্বোধন জানানোর জন্য। জয় হিন্দ। AHA जिंदाबाद, पिताजी जिंदाबाद। অর্ণব দাকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। এবার আজকে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা চন্দ্রশেখর গাঙ্গুলি, চন্দ্রশেখর দাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। চন্দ্রশেখর দাকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন সভাপতি দীপায়ন পাল মহাশয়। जय हिंद। पिताजी जिंदाबाद। এবার সহ সাধারণ সম্পাদক সুমন্ত্রকে অনুরোধ করব চন্দ্রশেখরকে উত্তরীয় বইয়ে বরণ করে নেওয়ার জন্য। নমস্কার। এখন আমাদের আজাদ হিন্দ ফ্রন্টের মুখপাত্র মাননীয় অনিশ কোলে মহাশয়কে উত্তরীয় প্রদান করে বরণ করে নিচ্ছেন ফ্রন্ট সভাপতি দীপায়ন পাল মহাশয়। জয় হিন্দ। আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। এবার অনুষ্ঠানে আমাদের মঞ্চে বক্তারা উপবিষ্ট হয়েছে, তাদের বক্তব্য আমরা শুনে নেব। তো অনুষ্ঠানের বক্তাদের থেকে বক্তব্য আমরা শুনবো, তবে তার আগে বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একটু অনুরোধ তারা করেছে, সেই অনুরোধই আমরা রাখবো। তবে তার আগে আজকের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অর্ণব দাকে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা এবং আজাদ হিন্দ ফ্রন্ট সম্পর্কে কিছু বিষয় উল্লেখ করার জন্য অনুরোধ করব। অর্ণব দাকে দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা করেছে। তো অর্ণবের বক্তব্য আমরা শুনবো। প্রত্যেকে অর্ণবকে করতালি দিয়ে বরণ করে নেবেন। নমস্কার। মঞ্চে আমার সকল কর্মীবৃন্দ যারা আছেন
সেন্ট্রাল কমিটি সহ সকলকে আমার প্রথমেই আন্তরিক ভালোবাসা সহ প্রণাম, এবং যারা এখানে উপস্থিত আছেন বয়সে যারা আমার থেকে বড় সকলকে আমার প্রণাম, এবং তাছাড়া যারা আমার সাথে সমবয়সী আছেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা প্রথমেই জ্ঞাপন করি। আজাদ হিন্দ ফ্রন্ট, প্রথম কথা বলি যে বিভিন্ন জনের উপস্থিত আছেন, আমার 1 বছর হলো জয়েন করা আজাদ হিন্দ ফ্রন্ট। প্রথমেই নেতাজি পন্থী একটা দল এইভাবে এগিয়ে এসছে, এটা দেখে আমার প্রথমেই খুব ভালো লেগেছিল। সেই জন্য অন্য দল থাকা সত্ত্বেও, বিভিন্ন রকম প্রলোভন থাকা সত্ত্বেও আমি কিন্তু সেই দল ছেড়ে এসে পর আজাদ হিন্দ ফ্রন্ট জয়েন করেছিলাম। কারণ প্রথমেই আজাদ হিন্দ ফ্রন্টের যে আদর্শ নীতি সেটা আমার খুব প্রচন্ড পরিমাণে আকৃষ্ট করেছিল। আর আজাদ হিন্দ ফ্রন্টের সবচেয়ে একটা ভালো আমার মেন আকর্ষণ সেটা হচ্ছে সভাপতি মহাশয়ের ভাষণ। এটা আমার সবথেকে বেশি আকর্ষণ করেছিল আমাকে। তাছাড়া প্রত্যেকজন যারা আছেন খুব কম বয়সী, যাদের মধ্যে কোনো রকম কোনো কলুষিত চরিত্র নেই, তাদের এতজন সবাই আছেন খুব সৎ চরিত্র, এই জন্যই আমার একটা মেন আকর্ষণের জায়গা ছিল। আর বর্ধমান জেলাতে আজকে সভা করার একটাই কারণ যে আজকে দুর্গাপুর জেলাতে আমরা দুর্গাপুরে বর্ধমান জেলাতে সভাটা করে আমরা কাজের প্রথমে ভিত স্থাপন করলাম। এইবার থেকে প্রত্যেক সপ্তাহে মাসে কিন্তু বর্ধমান জেলাতে কাজ হবে, এই প্রতিশ্রুতি আমি জেলা আমাদের সর্বভারতীয় সভাপতির কাছে করলাম। যেমন ভাবে কাজ করতে উনি বলবেন সেইভাবেই কাজ হবে। আর দ্বিতীয় কথা আমি বলি যে অনেকেই আছেন যারা বিভিন্ন রকম ভাবে আমাদেরকে বলেছেন যে দল করে কি হবে, কিছু নেই, কি হবে। কিন্তু আমি একটা কথা মনে করি যে আমাদের একার দ্বারা কোনো কিছু কিন্তু সম্ভব নয়। যতক্ষণ না সমস্ত মানুষ আমাদের শেষের পাশে জুড়বে ততক্ষণ আমরা একা কিচ্ছু করতে পারবো না। তাই আমি সবাইকেই বলবো যে আজাদ হিন্দ ফ্রন্টে যুক্ত হতে এবং কাজ করতে। কারণ আশা করি এখন কেন্দ্রে যে সরকার আছে বা রাজ্যের যে সরকার আছে তাদের দুর্নীতি সম্পর্কে আমার বলার আর কিছু নেই। এমন মনে হয় কোনো জায়গা নেই যেখানে তাদের দুর্নীতির ছায়া পাওয়া যায় না। তাই আমি একটা কথাই বলবো, দুর্নীতি মুক্ত যদি সমাজ গড়ে তুলতে হয় এবং নেতাজির আদর্শকে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আজাদ হিন্দ ফ্রন্টই একমাত্র পথ এবং আজাদ হিন্দ ফ্রন্টই একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে আমাদের। এবং সকলকে আমি একটাই অনুরোধ করব যে যত বন্ধু আছে এখানে, যতজন এসছো, সবাইকে আমি বলবো সবাইকে আজাদ হিন্দ ফ্রন্ট সম্পর্কে অবগত করো এবং আজাদ হিন্দ ফ্রন্টে যুক্ত করো। কারণ আজাদ হিন্দ ফ্রন্টই কিন্তু পারে এই সমস্ত বিপদগামী পথে যারা পার্টি আছে তাদেরকে সরিয়ে একমাত্র সমাজ সুন্দরভাবে গড়ে তুলতে একমাত্র আজাদ হিন্দ ফ্রন্টই সক্ষম। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আরো অনেকজন আছেন তাদের কথা বলবেন। ধন্যবাদ। অর্ণবদাকে ধন্যবাদ। খুব কম সময়ে অর্ণবদা আমাদের সঙ্গে বক্তব্য রেখেছেন, তবে এই কয়েকটা কথার মাধ্যমে তিনি আজাদ হিন্দ ফ্রন্টের যে লক্ষ্য, যে আদর্শ, সেটি খুব ছোট করে হলেও সহজভাবে স্বাভাবিকভাবে প্রকাশ করেছেন। তার জন্য অর্ণবদাকে ধন্যবাদ। এবার আমি চন্দ্রশেখরের কাছে চলে যাব এবং চন্দ্রশেখরদের সঙ্গে ইন্ট্রোডিউস করানোর বিশেষ কোনো প্রয়োজন নেই, কারণ তিনি বা তার অবদান আমরা আগেই বলেছি। আজাদ হিন্দ ফ্রন্টের দুর্গাপুর সহ সভাপতি তিনি এবং আজকের অনুষ্ঠানের মূল উদ্যোক্তাও তিনি। তো তার থেকে এবার কিছু কথা আমরা শুনে নেব। প্রত্যেককে নমস্কার। সবাই মিলে আমরা একটা কথা বলি, জয় হিন্দ, জয় হিন্দ, জয় নেতাজি, জয় নেতাজি, জয় হিন্দ, জয় হিন্দ, জয় নেতাজি, জয় নেতাজি, জয় হিন্দ, জয় হিন্দ, জয় নেতাজি। তবে আজকে এইটুকুই বলবো যে মঞ্চে উপবিষ্ট আমাদের সুদূর কলকাতা থেকে এসেছেন আমাদের ফ্রন্ট সভাপতি দীপায়ন পাল মহাশয়কে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ফ্রন্টের সাধারণ সম্পাদক নীলেশ্বর ভূঁইয়া মহাশয়কে। আমাদের কলকাতা থেকে এসেছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুমন্ত দাস এবং মুখপাত্র অনিশ কুলে মহাশয়কে। তো এবং তার সঙ্গে আমাদের জেলার অভিভাবক আমাদের বর্ধমান জেলা সভাপতি মাননীয় অর্ণব হাজরা মহাশয়কে ধন্যবাদ জানাই যে আপনারা নিজেদের যে সময় অতিবাহিত করে যে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা যে একটা মহান লক্ষ্যে যে আপনারা এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের সঙ্গে যে যুক্ত হয়েছেন এই বিষয়ে ধন্যবাদ জানাই। বলার বার্তা একটা বিষয় যে আমাদের যে দুর্গাপুরে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে
সেই বিষয়ে একটা কথা বলতে চাই যে আপনারা জানেন যে দুর্গাপুরে কিভাবে শাসক দল বা বিরোধী দল কাজ করছে, তো সেখানে কিভাবে কাজ হচ্ছে বা কতটা কাজ হচ্ছে আপনারা প্রত্যেকেই সেটা জানেন। তো সে বিষয়ে আমি কিছু বলতে চাই না, বলার বিষয়টা এটাই যে আজকে সেই ফ্রন্টের সভাপতি দীপায়ন পালের মহাশয়ের হাত ধরে আমরা সেই কাজ শুরু করলাম। এই কাজ যতদিন আমরা বাঁচবো এই কাজ এগিয়ে নিয়ে যাব এবং আমাদের যে জনকল্যাণমূলক যে কাজকর্ম অর্থাৎ যেটা আমি বলি যে অথেন্টিক ডেভেলপমেন্ট, যে অথেন্টিক ডেভেলপমেন্ট আজকে আমরা অনেকেই বলি ডেভেলপমেন্ট, উন্নয়ন 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 উন্নয়ন, এত উন্নয়ন যে কি উন্নয়ন হয়েছে আপনারা জানেন। তো ঠিক অথেন্টিক উন্নয়ন কাকে বলা হয় এটা আজাদিন ফ্রন্ট করে দেখাতে জানে। তো এই বিষয়েই বলবো যে অথেন্টিক ডেভেলপমেন্ট অবশ্যই এই দুর্গাপুরে হবে আর পশ্চিম বর্ধমান জেলাতেও হবে, পুরো রাজ্য জুড়েই হবে। তো কিভাবে হবে সেটাকে দেখার জন্য আপনাদেরকেও অনেক এগিয়ে আসতে হবে, হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব এবং প্রত্যেকে নেতাজির আদর্শ এই পশ্চিম বর্ধমান, এই দুর্গাপুর, এই পশ্চিমবঙ্গ রাজ্যে আমরা গঠন করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নেতাজির চরণে আমি আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি প্রোগ্রাম শেষ করলাম। ধন্যবাদ চন্দ্রশেখর দাকে। তো বর্তমানে যারা উদ্যোক্তা অরণ্য চন্দ্রশেখর দা দুজনেরই বক্তব্য শুনলাম। তাদের কথা থেকে, তাদের বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট এবং পরিষ্কার যে আজাদিন ফ্রন্ট যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে এবং আমাদের যে আদর্শ তা সবার থেকে সেরা। যদি সমাজ পরিবর্তন করতে হয় তা একমাত্র আজাদিন ফ্রন্টই পারে, বাকিটা মানুষের সমর্থনের উপর নির্ভর করেছে। তো এবার আমি আর সময় বেশি অতিবাহিত করবো না, সরাসরি দীপায়ন দাকে চলে যাব এবং দীপায়ন দাকে আজকের এই অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র সর্বোপরি আজাদিন ফ্রন্ট সম্পর্কে যা তার অভিযানে আছে, কারণ দীপায়নের অভিযান সবসময় বড়, তাকে নিয়ে বিশেষ করে কিছু বলার নেই। তো তিনি আজকে সেই সম্পর্কে কিছু কথা এখানে বলবেন। দীপায়ন দাকে আমি শুরু করার জন্য অনুরোধ করছি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমার ত্রয়ী কমরেড নীলাদ্রি, সুমন্ত, অনিশ, আজকে প্রেক্ষাগৃহে যে হাজার হাজার মানুষের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রত্যেকের নাম উল্লেখ করাটা বাতুলতা। তার কারণ যারা যারা আজকে এসেছেন আজাদিন ফ্রন্টের এই মহতী বৈপ্লবিক জনসমাবেশে, তারা প্রত্যেকে আমি মনে করি যে বিপ্লবের এক একটা অগ্নিস্ফুলিঙ্গ। অগ্নিস্ফুলিঙ্গের কখনো আলাদা পরিচয় থাকে না, অগ্নিস্ফুলিঙ্গ মাত্রই একটি স্বতন্ত্র এবং একক পরিচয়। সুতরাং আজকে প্রেক্ষাগৃহে যারা যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে পার্টির সভাপতি হিসেবে আন্তরিক শুভেচ্ছা এবং বৈপ্লবিক অভিবাদন জ্ঞাপন করি। বর্ধমানে যে জেলা সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে, আমি এই কথা আগেও বলেছি এবং আজকে আবারও এখানে দাঁড়িয়ে বলছি যে এই সমাবেশের স্ট্যাটাস আমি জেলা সমাবেশ বলে মনে করি না। আমি মনে করি যে বর্ধমানে আজকে আমরা যে সমাবেশ অনুষ্ঠিত করছি সেটি পার্টির কেন্দ্রীয় সমাবেশ। আজাদিন ফ্রন্ট এমন ভাবে তৈরি হয়েছে, এমন ভাবে নির্মিত হয়েছে, তার সাংগঠনিক পদ্ধতি এতটাই দৃঢ় যে আমরা সবসময় এটা মনে করে থাকি যে কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়া মানে এটা কখনোই নয় যে শুধুমাত্র কলকাতায় সেই সমাবেশ অনুষ্ঠিত হবে। জেলায় জেলায়, মহল্লায় মহল্লায়, গ্রামের দূর দূরান্তে আমাদের কেন্দ্রীয় সমাবেশ সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বদা সমস্ত পদাধিকারীর মতামতকে প্রাধান্য প্রদান করা হয়। সুতরাং যে গণতান্ত্রিক কেন্দ্রিকতার কথা কিছু লাল পতাকাধারী কাস্তাহাতুরি সম্পন্ন লোকজন বলে থাকেন, তো সেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ একমাত্র আজাদিন ফ্রন্টেই সম্ভব। তার কারণ আমরা যে মানুষটিকে আদর্শ করে এই সংগ্রামের পথে অগ্রসর হয়েছি সেই নেতাজি সুভাষচন্দ্র বসুই একমাত্র গণতান্ত্রিক কেন্দ্রিকতার প্রবক্তা। অর্থাৎ তিনি আজাদিন সরকার পরিচালনা করতেন সবার মতামত গ্রহণ করে। আর আমরা যেহেতু নেতাজির পদাঙ্ক অনুসরণ করছি, সুতরাং নেতাজির আদর্শের প্রত্যেকটি দিক অক্ষরে অক্ষরে তুলে ধরা আমরা আমাদের কর্তব্য বলে বিবেচনা করি।
আজকে বর্ধমান জেলা সমাবেশে তথা কেন্দ্রীয় সমাবেশের তাৎপর্যটা কোথায়? একথা আমাদের আগে অনেকেই প্রশ্ন করেছেন যে কেন বর্ধমানেই আপনারা সমাবেশ অনুষ্ঠিত করছেন, কেন কলকাতাতেই আরেকটা সমাবেশ অনুষ্ঠিত করছেন না। একথা আপনারা প্রত্যেকেই জানেন যে আজাদ হিন্দ ফ্রন্টের প্রথম এবং দ্বিতীয় সমাবেশ অর্থাৎ 21শে অক্টোবর 2021 এবং 17 এপ্রিল 2022 এই দুটো সমাবেশ কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল। তার কারণ একটি বৈপ্লবিক রাজনৈতিক দলের প্রকাশ্য সমাবেশ অবশ্যই রাজনীতির ভরকেন্দ্র সম্পন্ন জায়গায় অনুষ্ঠিত হওয়া আবশ্যক। সুতরাং কলকাতায় যে আন্দোলনের প্রাণকেন্দ্র এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ থাকে না। কিন্তু ওই যে গণতান্ত্রিক কেন্দ্রিকতার কথা প্রথমে বললাম, সেই কেন্দ্রিকতা অনুসারেই আমাদের তৃতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল নারাজলে পশ্চিম মেদিনীপুরে এবং চতুর্থ সমাবেশ আমরা অনুষ্ঠিত করছি বর্ধমানে। বর্ধমানে সমাবেশ অনুষ্ঠিত করার একটি প্রধান কারণ আছে। সেই কারণটা হচ্ছে আপনারা লক্ষ্য করলেই অবগত হবেন যে বর্ধমান এমন একটি অঞ্চল যেখানে একই সঙ্গে কিন্তু শহরাঞ্চলের পাশাপাশি একটি দীর্ঘ কলকারখানা এবং সেই কলকারখানার শ্রমিকদের সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এক একটি মহল্লায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে 2011 সালের আগে এবং 2011 সালের পর থেকে আজ পর্যন্ত বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং সেই যে কলকারখানা বন্ধ হয়েছে সেই বন্ধ হওয়ার ফলে যে সমস্ত শ্রমিকরা তাদের রুটি রুজি হারিয়েছেন, নিদারুণ শোষণ এবং নিপীড়নে জর্জরিত হচ্ছেন, তাদেরকে কিন্তু জনসমাজে উন্নয়নের পথে অগ্রসর করার জন্য কোনো রাজনৈতিক দলকে আমরা দেখতে পাচ্ছি না। যারা ক্ষমতাসীন আছেন তৃণমূল কংগ্রেস এবং যারা কেন্দ্রে ক্ষমতাধীন অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, এই দুটো রাজনৈতিক দলকে দেখলেই মনে হয় এরা মুদ্রার এপিট আর ওপিট। যে দাদা দিল্লিতে সরকার চালাচ্ছেন আর যে দিদিমণি আমাদের নবান্নে এখন আছেন, পরবর্তীকালে আবার হয়তো রাইটার্সে উঠে আসবেন। তো এই দুজন মানুষ, এই দাদা দিদি এমন ভাবে আমাদের শোষণ করে চলেছেন যে শোষণের জাঁতাকল থেকে কিন্তু মানুষ আর বেরিয়ে আসতে পারছে না। সুতরাং এখানে আজাদ হিন্দ ফ্রন্টের গড়ে ওঠার প্রাসঙ্গিকতা। অনেকে মনে করে থাকেন যে আজাদ হিন্দ ফ্রন্ট, এরকম আমরা ফেসবুকে তারপর আরো নানা লাইভ অনুষ্ঠানে দেখতে পেয়েছি, মানুষ মন্তব্য করেছেন যে আজাদ হিন্দ ফ্রন্ট তো নেতাজিকে নিয়ে ব্যবসা করছে, নেতাজিকে নিয়ে খুব ভালো একটা নাকি আমরা প্যাকেজিং করছি। একথা আমরা নির্দ্বিধায় বলতে চাই যে নেতাজিকে নিয়ে আমরা ব্যবসাটা করি না, আমরা নেতাজিকে আত্মস্থ করি। যে সমস্ত তৃণমূল এবং বিজেপির বন্ধুরা, আমি বন্ধু শব্দটা উল্লেখ করি, শত্রু কখনো বলি না, তো যে সমস্ত তৃণমূল বিজেপির বন্ধুরা বলে থাকেন যে আমরা নেতাজিকে নিয়ে ব্যবসা করছি, তাদেরকে আমরা বলতে চাই যে শুধুমাত্র 23শে জানুয়ারিতে নেতাজির গলায় মালা পরিয়ে 45 সালে তাকে মৃত প্রমাণ করে এবং ভোটের 2-4 দিন আগে নেতাজি নেতাজি এই নামটাকে জপ করে কারা ব্যবসা করছে মানুষের সামনে কিন্তু সেটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমরা শুধুমাত্র 23শে জানুয়ারিতে নেতাজির গলায় মালা দিই না, আমরা বছরের 365 দিন নেতাজিকে আত্মস্থ করি এবং নেতাজির আদর্শে পথ চলি। এটাই কিন্তু তৃণমূল বিজেপির সঙ্গে আজাদ হিন্দ ফ্রন্টের বিশেষত্ব। সুতরাং কোন রকম ভয় দেখিয়ে রক্তচক্ষু প্রদান করে, আমার কথা ছেড়েই দিলাম, এখানে যারা যারা উপস্থিত আছেন আজাদ হিন্দ ফ্রন্টের প্রত্যেক নবাগত কর্মীরাও কিন্তু ওই রক্তচক্ষুকে ভয় পান না। কারণ আমরা তৃণমূল কংগ্রেস নই, আমরা কোনো ভুঁইফোড় ক্লাব নই, আমরা নেতাজির আদর্শে আদর্শায়িত একটি বিপ্লবী রাজনৈতিক সংগঠন। এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠনের বিশেষত্ব এটাই থাকে যে তারা 1000টা মার খেতে পারে, কিন্তু মার খাওয়ার পরে ওই 101টা মার খাওয়ার জন্য আবার বুক পেতে দাঁড়াতে পারে। এই স্পিরিটটা আমাদের আছে এবং এই স্পিরিটটা আছে বলেই আমি অর্ণবের কাছ থেকে শুনতে পেলাম সমাবেশ শুরু করার পরেই এখানকার যিনি মানে কি বলবো বর্ধমানকে যিনি পৈতৃক সম্পত্তি বলে মনে করেন শ্রীযুক্ত ঘটক মহাশয়, নামটা আর করছি না রুচিতে বাধে, তো শ্রীযুক্ত ঘটক মহাশয় কিছুদিন আগে হুমকি প্রদান করেছেন যে আজাদ হিন্দ ফ্রন্টের সমাবেশে গেলে নাকি রেশন টেশন বন্ধ করে দেওয়া হবে। তো একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে যারা দরিদ্র শ্রেণীভুক্ত মানুষ, যারা নিয়মিত উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত, তাদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে হুমকি দিয়ে ঘটক মশাই কি ঘটকগিরি করলেন আমাদের জানা নেই। কিন্তু আজাদ হিন্দ ফ্রন্ট তো এত সহজে দমবে না। আজাদ হিন্দ ফ্রন্টের বর্ধমানের প্রকাশ্য সমাবেশের ভিত্তি প্রস্তাবটা আজকে করে গেলাম এবং ওই ঘটককে চ্যালেঞ্জ জানিয়ে গেলাম যে প্রত্যেক মাসে কিন্তু এবার থেকে জেলা সমাবেশগুলো অনুষ্ঠিত হবে।
পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বুথ কমিটির আয়োজন করা হবে। সুতরাং এই ঘটক পারলে আমাদের আটকাবেন, এটা একদম ওপেন চ্যালেঞ্জ জানিয়ে রাখলাম অনলাইন। আজাদ হিন্দ ফ্রন্টকে আমরা যখন শুরু করি তখন এরকম আমাদের মধ্যে অনেকেই ছিলেন যারা এর আগে কোনো না কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক সংগঠনে যুক্ত ছিলেন। যেমন আমি নিজেই 2010 থেকে 2020 সাল অবধি তৃণমূল কংগ্রেস করতাম। মানে আমার যারা বন্ধু তারা জানে যে আমার রাজনৈতিক জীবনটা খোলা পাতার মতো, এখানে কোনো লুকোচুরির জায়গা নেই। তো আমি 10টা বছর তৃণমূল কংগ্রেস করেছিলাম ওই মাননীয়াকে বিশ্বাস করে, কিংবা এখানে আরো অনেকে আছে, স্মৃতিকে দেখতে পাচ্ছি, তারপর চন্দ্রশেখর, নীলাদ্রি, এরকম আরো অনেকে আছে, হয় তারা সিপিআইএম করতো, নয়তো কুণাল সিপিআইএম করতো। তো যাই হোক, কেউ সিপিআইএম করতো, কেউ তৃণমূল কংগ্রেস করতো, এরকম বহু মানুষ আছেন। কিন্তু বিষয়টা সেটা নয়, বিষয়টা এটা নয় যে কে সিপিএম করতো আর কে তৃণমূল করতো। এরকম অনেকেই বলে থাকেন যে আপনারা তো অতীতে এই দল করতেন ওই দল করতেন, তো হঠাৎ করে আজাদ হিন্দ ফ্রন্ট গঠন করলেন কেন? আজাদ হিন্দ ফ্রন্ট গঠন করা হয়েছে তার পরিষ্কার একটা উদ্দেশ্য আছে। তার কারণ আমরা অতীতে বিভ্রান্ত হয়েছিলাম। দাদা এবং দিদিদের দ্বারা। মমতা বন্দ্যোপাধ্যায়, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু কিংবা নরেন্দ্র মোদী যাই বলে থাকুন না কেন, এই যে প্রত্যেকটা নামগুলো দেখছেন এগুলো কোনো এক একটা ব্যক্তি নাম নয়। এই নামগুলো এক একটা শোষণের প্রতিচ্ছবি। এরা প্রত্যেকে রাজনীতিটা করছে দেশকে বিকিয়ে দেওয়ার জন্য এবং মানুষকে নিপীড়নের জালে আবদ্ধ করার জন্য। সুতরাং এই নিপীড়নের জালের ওই সুতোয় প্রত্যেকটা নাম জড়িয়ে আছে, মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র। সুতরাং এই জালটাকে যদি ছিঁড়ে ফেলতে হয় তাহলে একমাত্র আজাদ হিন্দ ফ্রন্টেই যুক্ত হতে হবে, এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। আমরা চাইলেই পারতাম শাসক দলের অধীনে থেকে এক একটা পদ অধিকার করতে, আমাদের একাধিক জনকে সেই পদ অফার করা হয়েছে, কি তাই তো? কিন্তু আমরা সে পদ বেছে নিইনি। আমরা যে পদ বেছে নিয়েছি তার প্রতি মুহূর্তে শাসক দলের রক্তচক্ষু আমাদের উপর প্রদর্শন করা হয়। আর আমরা যে পথ বেছে নিয়েছি সেখানে সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে নেতাজির নামে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হয়। এটাই আজাদ হিন্দ ফ্রন্টের বিপ্লব। সুতরাং আজকে এই যে মহতী জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেখানে হাজার হাজার জনগণের সামনে আমি এই ঘোষণা করতে চাই যে এবারের সংগ্রাম নেতাজিপন্থী সমাজ বিপ্লবকে অগ্রসর করার সংগ্রাম। আর এবারের সংগ্রাম বিপথগামী রাজনৈতিক দলগুলোকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে আজাদ হিন্দকে প্রতিষ্ঠা করার সংগ্রাম। সুতরাং এই সংগ্রামে যতদিন পর্যন্ত না আমরা জয়যুক্ত হব ততদিন পর্যন্ত আজাদ হিন্দ ফ্রন্টের লড়াইটা কিন্তু চলতে থাকবে, এই লড়াইটা থামবে না। আর যখন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হবে নেতাজির আদর্শে, তখন আমাদের সংগ্রামের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। সেই দ্বিতীয় পর্যায়টা হলো দেশকে পুনর্গঠন। 47 সালে যে আংশিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম, আংশিক স্বাধীনতা বলছি কারণ সেই সময় আমরা পূর্ণ স্বাধীনতা লাভ করিনি, তো যতটুকুই পেয়ে থাকি না কেন সেটুকুও পেয়েছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর ওই ঐতিহাসিক আজাদ হিন্দ আন্দোলনের কারণে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে নেহেরু, প্যাটেলের মতো কিছু ব্রিটিশ পদলোভী সারমেয় ক্ষমতার গদিতে আসীন হয়েছিল, এবং সেখান থেকে আজ পর্যন্ত যারা দিল্লির ক্ষমতায় আছেন তারা দেশকে ক্রমশ পেছনের দিকে এগিয়ে দিচ্ছেন। দেশের উন্নয়নের কোনো প্রতিচ্ছবি আমরা প্রত্যক্ষ করতে পারছি না। সুতরাং আমাদের পরিষ্কার একটা মাত্র লক্ষ্য আছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে আজাদ হিন্দকে প্রতিষ্ঠা করা সমগ্র ভারতবর্ষের বুকে। আপনারা বলতেই পারেন যে আজাদ হিন্দ ফ্রন্ট খুব ছোট সংগঠন। আমরা একথা বলতে চাই যে প্রত্যেকটা বিষয়ের একটা শুরু থাকে, প্রত্যেকটা বিষয়কে শূন্য থেকে শুরু করতে হয়। সুতরাং আমরা শূন্য থেকে শুরু করেছি। আমরা জানি না এই লড়াই কবে শেষ হবে। আমি আমার কমরেডদের বলতে চাই যে এখন আপনাদের আমি নিপীড়ন, অত্যাচার, শোষণ ছাড়া আর কিছু দিতে পারবো না, কিন্তু আপনারা যদি শেষ পর্যন্ত আজাদ হিন্দ ফ্রন্টের সাথে থাকেন এবং আমাকে যদি ভরসা করে থাকেন, আমার প্রতি যদি আস্থা রাখতে পারেন, তাহলে আমি আপনাদের এই কথা দিতে পারি যে আজাদ হিন্দ ফ্রন্টকে কেন্দ্রের শাসন ক্ষমতায় আসীন করার ক্ষেত্রে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে সাহায্য করে যাব। এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় যেদিন দিল্লির মসনদে ওই উল্লম্ফনরত ব্যাঘ্র পতাকাটি চিহ্নিত হবে, অশোক চক্র নয়, উল্লম্ফনরত ব্যাঘ্র অর্থাৎ আজাদ হিন্দ সরকারের পতাকা, সেই দিন আমাদের জন্ম সার্থক বলে মনে করব। সুতরাং প্রত্যেককে এই কথা বলতে চাই যে আজকে যে প্রকাশ্য জনসমাবেশে আমি বার্তা প্রদান করলাম, সেই বার্তা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বুথে, শ্রমিক মহল্লায়, প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিন।
তৃণমূলকে ভয় পাওয়ার কারণ নেই, কারণ ওরা কাগুজে বাঘ। ওরা ভয় পেয়েছে বলেই ওদের দাঁত নখগুলো বেরিয়ে আসছে। সুতরাং একবার ভয়টা না পেয়ে দেখুন, চোখে চোখ রেখে কথাটা বলে দেখুন, দেখবেন তৃণমূলের ওই ঘটক ফটক আর যারা যারা আছে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে। সুতরাং পরিশেষে এই কথাই বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ওই যে পতাকার ছবি দেখছেন, তারপর এখানে ব্যানারে মুখ, তারপরে তৈলচিত্রে, এখানে যিনি আছেন তিনি কোনোদিন জীবনে ভয় পাননি। তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আর আমরা তো লড়ছি একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে। সুতরাং ভয় পাওয়ার বিন্দুমাত্র কারণ নেই। একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামে অগ্রসর হন, এবং আমি আশা করব যে 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিপুল সংখ্যক আসন আজাদ হিন্দ ফ্রন্ট যেন লাভ করে, এবং কেন্দ্রের সংসদে যখন আজাদ হিন্দ ফ্রন্ট প্রবেশ করবে, ওই নতুন যে পার্লামেন্ট ভবন তৈরি হচ্ছে, যেখানে নতুন ধরনের অশোক স্তম্ভ নির্মিত হয়েছে, তো সেখানে যখন আজাদ হিন্দ ফ্রন্টের সদস্যরা প্রবেশ করবে এবং নেতাজিকে নিয়ে কথা বলবে, নেতাজির সম্মান প্রদর্শনের জন্য কথা বলবে, তখন কিন্তু অন্য দলগুলোর ভয় মুখ শুকিয়ে যাবে। আমি এই শুকনো মুখগুলোকে দেখতে চাই, এছাড়া আমার বক্তব্য আর প্রলম্বিত করবো না। জয় হিন্দ প্রত্যেককে, ধন্যবাদ। আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ দীপায়নদাকে। দীপায়নদার বক্তব্য নিয়ে কখনো কোনো প্রশ্ন বা কোনো দ্বিমত কখনোই কারোর ছিল না, কারণ তাকে দেখেই আমরা সকলে আজাদ হিন্দ ফ্রন্টে যুক্ত হয়েছি। দীপায়নদা যে কথাগুলি বললো যে 21 অক্টোবর 2020 যেটি আজাদ হিন্দ ফ্রন্ট প্রতিষ্ঠা হয়, আমরা কেউ জানতাম না যে এখনই দল প্রতিষ্ঠা হয়েছে। প্রথম যখন দেখি ফেসবুকে, আমি নেতাজিকে নিয়ে চর্চা করতাম, তো একদিন দেখি দীপায়ন পাল নামে একটি অ্যাকাউন্ট থেকে কিছু নেতাজিকে নিয়ে পোস্ট করা হয়েছে, সেই দেখে দীপায়নদার সঙ্গে যোগাযোগ। 23 অক্টোবর আমি যোগাযোগ করি, 21 অক্টোবর দল প্রতিষ্ঠা হয়েছে, 25 অক্টোবর আমি ফ্রন্টের সঙ্গে সরাসরি যুক্ত হই। তারপরে সমস্ত বিষয়টা বুঝেছি, শিখেছি, শেখার পরে দীপায়নদার হাত ধরে সেন্ট্রাল কমিটিতে এসেছি, এতটা পথ চলেছি। দাদাকে প্রথম থেকে দেখেছি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে করতে এবং সবার মত নিয়ে চলতে। এটা একটা প্রেসিডেন্টের গুণ, সবার মত যে গৃহীত হবে সেটা কথা না, কিন্তু সবাইকে নিয়ে চলা একটা নেতৃত্বের পরিচয়। তো তাই দীপায়নদাকে আর বিশেষ কিছু বলবো না, শুধু এটুকুই বলবো তার বক্তব্য সর্বদাই মন জয় করেছে। তবে শুধু মন জয় করলেই হবে না, তিনি যে কাজেও করে দেখান, বিভিন্ন সমাবেশে বিভিন্ন সামাজিক কাজকর্মে গিয়ে তিনি সেটাও বুঝিয়ে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবং দীপায়নদার এই কাজকে এবং তার নেতৃত্বকে আমরা সাধুবাদ জানিয়ে প্রত্যেকের কাছ থেকে করতালি প্রার্থনা করছি। এবার আমি মাইক্রোফোনটি অর্ণবদাকে দেবো। অর্ণবদা কিছু কথা বলতে চায় আবার, তো তার যে কথাগুলি আছে অর্ণবদাকে ব্যক্ত করতে অনুরোধ করছি। সঞ্চালনার ক্ষেত্রে সঞ্চালনার ক্ষেত্রে একটু বিভ্রান্তি থেকে গেছে, এটা হতেই পারে। কখন কার পর কে বক্তব্য রাখবেন বা অনুষ্ঠান সূচি কি হবে সেটা তো চলতে চলতে স্থিরীকৃত হয়। তো এখন আমি আমার অন্যতম কমরেডকে ডেকে নিচ্ছি, যিনি আজাদ হিন্দ ফ্রন্টের মেরুদণ্ড স্বরূপ সবসময় বিবেচিত হয়ে থাকেন, নীলাদ্রি শেখর ভূঁইয়া, আজাদ হিন্দ ফ্রন্টের সাধারণ সম্পাদক। তিনি তার সুচিন্তিত বক্তব্য প্রদান করবেন। হ্যালো হ্যালো নমস্কার সকলকে। হ্যালো নমস্কার সকলকে। আমি নীলাদ্রি শেখর ভূঁইয়া, আজাদ হিন্দ ফ্রন্টের সাধারণ সম্পাদক। প্রত্যেকে যারা এখানে বসে আছেন প্রত্যেককে সশ্রদ্ধ প্রণাম জানাই। তার সঙ্গে আমরা আজাদ হিন্দ ফ্রন্ট যেভাবে প্রত্যেক মানুষের কাছে দিনে দিনে প্রত্যেক জেলায় পৌঁছে যাচ্ছি, নেতাজির বাণীগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য, নেতাজির কাজকর্মকে চরিতার্থ করার জন্য, একটা নতুন সমাজ তৈরি করার লক্ষ্যে, সেই সমস্ত দিকগুলোকে বজায় রেখে সবার কাছে আমি এটুকুই আশা রাখবো, আজাদ হিন্দ ফ্রন্টকে সমর্থন করুন, সাথে থাকুন এবং আমাদের যে ভাবধারা তা যুব সমাজ তথা ছাত্র সমাজের মধ্যে তুলে ধরুন। আমি দীপায়নদাকে
আমার প্রণাম জানাই। তার রাজনৈতিক চেতনা, তার রাজনৈতিক আদর্শ নিয়ে আমরা আজাদ হিন্দ ফ্রন্ট ধীরে ধীরে পথ চলা শুরু করেছি এবং সেই সঙ্গে আমার সমস্ত কমরেড যারা আছেন, সুমন্ত, অনিশ, শ্রীদীপ, কৃষ্ণ, যাই হোক অনেকেই আছেন এখানে, সবার নাম ধরে বলা তো এতটা পসিবল নয়, তো সবাইকে আমি সম্মান জানাই। আর আজকের এই সভার যে মূল ব্যবস্থাপক আমাদের চন্দ্রশেখরকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। তার এত সুন্দর একটা আয়োজন করেছে এখানে, এত সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে অনুষ্ঠানটিকে ফুটিয়ে তুলতে পেরেছে এবং আমাদের সেই সঙ্গে বর্ধমান জেলার যে সভাপতি রয়েছেন অর্ণবদা এখন নেই, তো অর্ণবদাকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানি। সবাই বয়সে বড় আমার থেকে অনেকটা। তো প্রথমেই সবার কাছে আমার বক্তব্য যে আমরা আজাদ হিন্দ ফ্রন্ট কেন তৈরি করলাম। প্রথমত নেতাজি সুভাষচন্দ্র বোস একটা রক্ত গরম করা নাম। সেই নেতাজি সুভাষচন্দ্র বোস যার একটা নাম শুনলেই তার ব্যাপারে বেশি কিছু জানার দরকার নেই। আমরা ইতিহাস আমরাও পড়ে এসেছি ক্লাস 5 to 10, সেখানে জাস্ট এক পাতায় নেতাজির গল্প শেষ করে দেওয়া হয়, কিন্তু সেই এক পাতায় গল্পের মধ্যেই রক্তে অগ্নিস্ফুলিঙ্গ তড়িতাহন করার মতো ক্ষমতা রাখেন এই একটাই নাম, নেতাজি সুভাষচন্দ্র বোস। বোস, আমরা প্রত্যেকে বোস পরিবারের সন্তান। এই সন্তানদের কর্তব্য কি? জাতির প্রকৃত জনক নেতাজি সুভাষচন্দ্র বোস, জাতির প্রকৃত মেরুদণ্ড নেতাজি সুভাষচন্দ্র বোস, ন্যাশনালিটি, সমাজতান্ত্রিকতা, গণতান্ত্রিকতার মূল পরিকাঠামোর স্রষ্টা নেতাজি সুভাষচন্দ্র বোস, তাকে সম্মান জানানো, তার যোগ্য সম্মান প্রদর্শন করা। এবং ভারতবর্ষে আমরা জওহরলাল নেহরুর একটা রুলস এর ব্যাপারে জানি কি কোন সরকারি জায়গায় নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি টাঙিয়ে রাখা যায় না। তো নেতাজি সুভাষচন্দ্র বসু যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, যার জন্য ইংরেজদের মতো সারমেয়র দল লেজ গুটিয়ে পুনরায় ইউরোপে পদার্পণ করতে বাধ্য হয়েছিল, সেই সমস্ত সারমেয়দের পদলেহনকারী নেহেরু চাচা এবং তার কিছু মদতপুষ্ট লোকজনের জন্য আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর এই পরিণাম, তাকে গুমনামি হতে হয়েছে। শুধু নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ তো চারিদিকে ছড়িয়ে দিলে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারায় আমাদেরকে কাজও করতে হবে। আজাদ হিন্দ ফ্রন্ট তাই তার বিভিন্ন নীতি, বিভিন্ন দাবি নিয়ে আমাদের ডক্ট্রিন তৈরি করে, আমাদের বিভিন্ন নীতি রয়েছে, তার মধ্যে বিভিন্ন মূল নীতি রয়েছে। যেহেতু দুর্গাপুর আমরা কি জানি শিল্পনগরী, পশ্চিমবঙ্গের শিল্পের মূল পরিকাঠামো, তো সেই শিল্পনগরীতে যে সমস্ত শ্রমিক জনগণ রয়েছেন, যে সমস্ত কৃষক জনগণও রয়েছেন, প্রত্যেকে যারা দারিদ্র সীমার নিচে, আজাদ হিন্দ ফ্রন্ট তাদের উদ্দেশ্যে এই বার্তা বহন করে যে প্রত্যেক দরিদ্র সীমার নিচে অবস্থানরত জনগণকে সরকার সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় সুবিধা প্রদান করবে। কি কি ক্ষেত্রে? শিক্ষা ক্ষেত্রে পিএইচডি পর্যন্ত, শিল্প ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, তাদের যে কোনো রকম শারীরিক সমস্যার ক্ষেত্রে, যে কোনো রকম অসুস্থতার ক্ষেত্রে সরকার সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে। এবং আর কি ক্ষেত্রে? তাদের জীবন যাপন পরিচালনার ক্ষেত্রে, অর্থাৎ খাদ্য ব্যবস্থা, বাসস্থান, এই সমস্ত কিছু সুনিশ্চিত করবে। এবং তার পরিবর্তে এই সরকার কি করবে? কারণ বেশি তো অর্থ লাগবে এতে, যেহেতু সবকিছু আমরা বিনামূল্যে দিয়ে দিচ্ছি, তো সেখানে সেই সমস্ত যে বেশি অর্থের প্রয়োজন, সেগুলো বেশি মুনাফা লোভী যে সমস্ত সম্প্রদায়ভুক্ত মানুষ আছে, বড় বড় বিজনেসম্যান, বড় বড় আম্বানি, আদানি, তাদের থেকে বেশি পরিমাণ ট্যাক্স, বেশি পরিমাণ কর আদায় করা হবে। এবং এইভাবেই সমাজের যাতে একটা সুষম বন্টন তৈরি হয়, সমাজের মধ্যে যাতে একটা শৃঙ্খলবোধ ভাব তৈরি হয়, সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমাদের এই নীতি। সেই সঙ্গে শিক্ষামূলক বিভিন্ন নীতি রয়েছে, সেই ব্যাপারগুলো এত ডিটেইলস আলোচনা করলে এখানে সময় তো কোলাবেই না। তার সঙ্গে আমি কিছু মূল নীতি সবার সামনে তুলে ধরছি। যেমন আমাদের নারী কল্যাণমূলক নীতি আছে। প্রত্যেক নারীর যে অসম্মান আমরা দেখে চলেছি, বর্তমানে তৃণমূল সরকারের যে মেরুদণ্ড মাননীয়া মমতা ব্যানার্জি, তার কাছে ব্যারাকপুরের একটি ধর্ষণ ছোটখাটো ব্যাপার বলে মনে হয়েছে।
তার কাছে নির্ভয়া কাণ্ড কোনো ব্যাপারই নয়, এসব ব্যাপার হতেই থাকে। তো সেই সব ব্যাপারগুলোতে নিজে নারী হয়ে একজন অন্য নারীর প্রতি অবমাননা, অন্য নারীর প্রতি এরকম ধারণা চেতনা থাকতে পারে। আমরা বাঙালি হয়ে অন্তত আমাদের যে সংস্কার কথা বলে, আমাদের যে শিক্ষা কথা বলে, সেটুকুতে আমাদের বোধ বুদ্ধিতে বাধে। তো সেই দিক থেকে আজাদ হিন্দ সরকার এনেছে কি প্রত্যেক নারীকে যারা যৌন নির্যাতন করবে এবং ধর্ষণ করবে তাদের প্রত্যেকের শাস্তি একটাই হবে, নির্মম মৃত্যুদণ্ড। এবং আমি মনে করি আজাদ হিন্দ ফ্রন্ট ছাড়া এই কথাটা বলার কারোর সাহস নেই, যে এই কথাটা বলার কারোর সাহস নেই যে নারীদের জন্য যে সুরক্ষা তৈরি করা, প্রত্যেক অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের বিভিন্ন রূপে ক্যারাটে প্রশিক্ষণ বা বিভিন্ন রূপে শিক্ষা দেওয়া, তাদেরকে আরো সবল করে তোলা এবং তাদের যাতে জীবন আরো সহজলভ্য হয়, নারীদের জীবন, সেই ব্যাপারে কথা বলা অন্য কোন সরকার করে বলে মনে হয় না। কিছু সরকার আছে যারা শুধু তোষণ নীতিতে বিশ্বাসী, সেখানে আমরা কেন্দ্রের সরকারকে দেখি হিন্দুদের তোষণ করছে, আমাদের পশ্চিমবঙ্গের সরকারকে দেখি কিছু বিশেষ সম্প্রদায় মুসলিমকে তোষণ করছে। এই তোষণ নীতিগুলো যতদিন না ভারতবর্ষের সমাজ ব্যবস্থা থেকে দূরীভূত হবে ততদিন পর্যন্ত এই ভারতবর্ষে কোন রূপ সুশৃঙ্খল জীবনযাপন শুরু হবে না। চলতে থাকবে এরকম হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, প্রত্যেক জায়গায় রক্ত বন্যা বইতে থাকবে। কিন্তু তার মাঝখান থেকে লাভ করে নিয়ে চলে যাবে আমাদের মুখ্যমন্ত্রীর মতো, বর্তমান মুখ্যমন্ত্রীর মতো কিছু মানুষ, বর্তমান কেন্দ্রের সরকারের মতো কিছু মানুষ, এবং তাদের পুঁজি দিনকে দিন বাড়তে থাকবে। এবং আমরা তো দেখতেই পাই তাদের কোনো আর্থিক সঙ্গতি না থাকা সত্ত্বেও 142 কোটি টাকার বাড়ি থাকতে পারে, 400 কোটি টাকার প্রপার্টি থাকতে পারে। তো এইসব ব্যাপারগুলো সুচিন্তিত ভাবে কিছুই বলার নয়, সবকিছু দেখার ব্যাপার। আর দুর্গাপুর শিক্ষিত সমাজের জায়গা, সেখানে যেমন শহরাঞ্চল আছে, সেখানে শ্রমিক শ্রেণী, শ্রমিক সংগঠন আছে। তো সেই সমস্ত শ্রমিক সংগঠনকে আমি অতিবাহিন্দা যেটা একই কথা বললেন কি, আমি যখন দেখলাম কি প্রত্যেক শ্রমিক সংগঠনকে নাকি 300 টাকা দেওয়ার ভিত্তিতে ঘটক বাবু আমাদের সভায় আসতে বারণ করেছেন, তো সেই উদ্দেশ্যে সত্যি আমি গর্ববোধ করছি কি পশ্চিমবঙ্গে আজাদ হিন্দ ফ্রন্ট একমাত্র সেই জায়গা এতদিনে হয়তো স্থাপন করতে পেরেছে যে তৃণমূল ভয় পেতে শুরু করেছে। এই ভয়টা যেন থাকে, এই ভয়টা শুধু আমরা দেখালে তো হবে না, পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষকে দেখাতে হবে, পশ্চিমবঙ্গের প্রত্যেক যুব সমাজকে এগিয়ে আসতে হবে, তাদের দেখাতে হবে যে তারা শুধু ভয় পেতে জানে না, তারা স্বীকার করতেও জানে তারা বাঘের বাচ্চা। তো সেই বাঘের বাচ্চাকে এই উল্লম্ফনরত বাঘের মতো লাফিয়ে দাপিয়ে দেখাতে হবে পশ্চিমবঙ্গের উন্নয়ন কি জিনিস, যুক্ত হতে হবে আজাদ হিন্দ ফ্রন্টের সঙ্গে, আর এগিয়ে চলতে হবে নেতাজি সুলভ মনোভাবাপন্ন একটি সমাজ ব্যবস্থা তৈরি করতে। এবং প্রত্যেককে বলবো কিচ্ছু না, সারা দিনে সকালবেলা উঠে শুধু একটাই নাম মনে মনে বলো কি নেতাজি আমায় ক্ষমা করো, আমি পারলাম না। শুধু এই একটা কথাই পারবে তোমাকে আজাদ হিন্দ ফ্রন্টে আনতে, আজাদ হিন্দ ফ্রন্টের সঙ্গে দাঁড়াতে, আজাদ হিন্দ ফ্রন্টের হয়ে লড়তে, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে আদর্শায়িত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। তাই প্রত্যেক জনগণকে বলবো মুষ্টিবদ্ধ হাত তুলুন আর বলুন জয় হিন্দ, আজাদ হিন্দ ফ্রন্ট কি জিন্দাবাদ, জিন্দাবাদ, আজাদ হিন্দ ফ্রন্ট কি জিন্দাবাদ, জিন্দাবাদ। আর যেদিন এই গলার আওয়াজগুলো 5 লাখে পরিণত হবে সেদিন ভেবে দেখুন এই সব দুর্নীতিমুক্ত তৃণমূল সরকার, বিজেপি সরকার, সাম্প্রদায়িক সরকারের দল কোথায় গিয়ে দাঁড়াবে। একবার শুধু ভাবনা করুন আর সেই সঙ্গে নিজের চেতনাকে উদ্গ্রীব করে রাখুন কি মুষ্টিবদ্ধ হাত একদিন দিল্লির মসনদের চারিদিকে ঘোরাঘুরি করবে আর বলবে আজাদ হিন্দ ফ্রন্ট কি জয়, আজাদ হিন্দ ফ্রন্ট কি জয়, জয় হিন্দ। নীলাদ্রিদের বক্তব্য আপনারা শুনলেন, সত্যি এরপরে বাকরুদ্ধ হয়ে গেছে, কারণ তিনি যেভাবে ব্যাখ্যা করলেন সমস্ত বিষয়টা। আর শেষে যে পয়েন্টে উল্লেখ করলেন যে একদিন দিল্লির মসজিদের চারিদিকে এই মুষ্টিবদ্ধ হাত ঘোরাঘুরি করবে, প্রত্যেক মানুষ
বৈপ্লবিক সম্ভাষণ জ্ঞাপন করবো একে অপরের প্রতি মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে। প্রত্যেকের মুখে থাকবে জয় হিন্দ ধ্বনি। সেদিনই কিন্তু আমাদের বিপ্লব সার্থক হবে। অবশ্যই সেই পথে আমরা অগ্রসর হচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি এবং এই 2 বছর, এখনো 2 বছর কমপ্লিট হয়নি আমাদের আজাদ ফ্রন্ট প্রতিষ্ঠা হয়েছে, তাতেই আমরা বিপুল মানুষের সমর্থন পেয়েছি এবং সর্বোপরি শাসক দল, পশ্চিমবঙ্গের শাসক দল টাকামারা কোম্পানি অর্থাৎ টিএমসি, তৃণমূল, তারা আমাদের ভয় পাচ্ছে। তো এটা বোঝা যায় আজাদ ফ্রন্টের আদর্শ কতটা স্ট্রং। তাই বলবো যে তারা ভয় পেতে থাকুক আর আপনারা সমর্থন করতে থাকুন, নিশ্চয়ই আজাদ ফ্রন্ট একদিন সফলতা পাবে। তো এবার আমাদের ফ্রন্টের বলতে পারেন নীলাদ্রি যদি মেরুদণ্ড হয়, সুমন্তদা হচ্ছে আজাদ ফ্রন্টের একটা হাত, কারণ সমস্ত টেকনিক্যাল বিষয়গুলি তিনি খুব নিপুণ দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করেন। তো আজাদ ফ্রন্টের সেই একটি হাতকে আজাদ ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক সুমন্ত দাস মহাশয়কে কিছু কথা বলার জন্য আমি ডেকে নিচ্ছি। সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সুমন্ত দাস, আমি সহ সাধারণ সম্পাদক। আমাদের বর্তমান জীবনের যে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো তৈরি হয়েছে তার জন্য যারা ভালো ছাত্র এবং ছাত্রী, তাদের জীবনযাপনের খুব সমস্যা দেখা দিচ্ছে। যারা ভালো চাকরির জন্য যোগ্যতা সাধন করেছে কিন্তু তারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরির জন্য অ্যাপ্রুভ হতে পারছে না। আমার সবার কাছে একটাই আমার সবার কাছে সবাইকে একটা কথাই বলতে চাই যে সবাই আমাদের সাথে থাকুন। হ্যাঁ, আমাদের আজাদ হিন্দ ফ্রন্টকে জয়যুক্ত করুন, মেধাজির সাথে থাকুন এবং আন্দোলনে জয়যুক্ত করুন। জয় হিন্দ, জয় নেতাজি। আসলে টেকনিক্যাল বিষয়গুলো যারা দেখেন আর কি, তারা অনেকটা মেঘনাথ বা ইন্দ্রজিতের মতো পর্দার আড়ালে থেকে কাজ করতেই স্বচ্ছন্দ বোধ করে। তাদের যদি পর্দার সামনে টেনে নিয়ে আসা হয়, সেখানে তারা স্বভাবতই একটু আড়ষ্টতা অনুভব করেন। সুতরাং সুমন্তর পর্দার সামনেটা ক্ষেত্র নয়, পর্দার নেপথ্য থেকে কাজ করতেই সুমন্ত স্বচ্ছন্দ। যেমন অনিশ বলল যে আমাদের সমস্ত টেকনিক্যাল বিষয়, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, যাই বলুন না কেন, সেই কাজগুলো সুমন্তকে দিয়ে আমরা নিশ্চিন্ত হয়ে থাকি। তো যাই হোক না কেন, সুমন্তর বক্তব্যের মূল বিষয় সেটাই, যেটা আমি নীলাদ্রি এতক্ষণ বললাম, যে আজাদের ফ্রন্টকে জয়যুক্ত করতে হবে এবং জয় হিন্দ ধ্বনিটা যেন মানুষের হৃদয়ের অন্তঃস্থলে উপনীত হতে পারে। যদি উপনীত করতে পারি আমরা, তাহলেই আমরা সফল হব। সুতরাং এতক্ষণ যিনি সঞ্চালনা করছিলেন, তিনি নিজের সঞ্চালনাটা তো নিজে করতে পারেন না যখন তার বক্তব্য পড়ানোর সময় উপস্থিত হয়। সুতরাং এই একটা ক্ষেত্রে সঞ্চালনার ভারটা আমাকে গ্রহণ করতে হচ্ছে এবং আমি অনিশকে ডেকে নিচ্ছি আজাদ হিন্দ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মুখপাত্র হিসেবে ও সুচিন্তিত বক্তব্য প্রদান করার জন্য। হ্যালো, সকলকেই যারা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, প্রথমে তাদের প্রত্যেককে ফ্রন্টের পক্ষ থেকে বৈপ্লবিক সম্ভাষণ জ্ঞাপন করছি। আজকের এই মাঙ্গলিক হল কানায় কানায় পূর্ণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একদম শেষ সারি পর্যন্ত বহু মানুষ বসে আছেন এবং আমাদের এই অনুষ্ঠান আজকে তারা প্রত্যক্ষ করছেন, সমস্ত কিছু দেখছেন। অবশ্যই তাদের মধ্যে বৈপ্লবিক চেতনা জাগ্রত হচ্ছে। আজকে অনেকে বহু দূর থেকে এসেছেন আমাদের অনুষ্ঠান প্রত্যক্ষ করতে, তাদেরকেও অনেক ধন্যবাদ। তো আমার বক্তব্যের মূল পর্বে যাওয়ার আগে কয়েকটি ছোট ছোট বিষয় উল্লেখ করেছি। যে বর্তমানে যেটা চলছে সমাজে, চারিদিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি।
নীতি বলে এখানে কিছু নেই, সবাইতেই দুর্নীতি থেকে যুক্ত হয়ে গেছে। এই দুটাকে দূরে সরাতে হবে, দূরটাকে দূরে সরাতে হবে, কারণ দূরটাকে দূরে সরাতে হবে, তবেই কিন্তু স্পষ্ট নীতি আমাদের মধ্যে বাস্তবায়িত হবে। কারণ চারিদিকে দেখতে পাই তোলাবাজি, টাকা মারা ইত্যাদি কাজগুলি চলছে, কিন্তু স্পষ্ট উন্নয়ন কোথাও হচ্ছে না। এগুলি কেন হবে? আপনাদেরকে এগুলি চেঞ্জ করতে হবে। দীপায়নদা বললেন যে এখানে নীলাদ্রিদা ছিল, সুমন্ত ছিল, প্রত্যেকে বক্তব্য রাখলেন। তাদের বক্তব্যের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত একটাই ইঙ্গিত স্পষ্ট হয়েছে যে আজাদিন ফ্রন্টের যে লক্ষ্য, যে আদর্শ এবং যে ভাবনা চিন্তা নিয়ে আমরা এগোচ্ছি, তা কিন্তু শেষ পর্যন্ত আপনাদের উপকার সাধনই করবে। সুতরাং ভাববেন আপনারা, আমরা শুধু কয়েকটি সূচক তুলে ধরবো। ভাবনার কাজ আপনাদের, বিশ্লেষণের কাজ আপনাদের। আমরা পুরো পয়েন্টগুলি বলবো, তারপরে আপনারা আমাদের সমর্থন করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। তো যে বিষয়গুলি দেখতে পাচ্ছেন চারিদিকে, এক কথায় অরাজকতা চলছে। এই যে জনৈক ঘটক, তার নামটি নিতেও একটা ঘৃণা বোধ হয়। তিনি থ্রেড দিয়েছেন কি না, যে আজাদিন ফ্রন্টের সমাবেশ যেন দুর্গাপুরে না হয়। কেন হলে হবেটা কি? হলে এটাই হবে, তাদের দুর্গে ফাটল ধরবে। আজাদিন ফ্রন্টের ছোট্ট কামানের একটা গোলা এত শক্তিশালী, তাদের এই দুর্গের প্রাচীর যেটা ফাটল ধরাতে সক্ষম। এটা ভাবতেও আনন্দ লাগে। কিছু কিছু ক্ষেত্রে যখন দেখি মেম্বাররা সাপোর্ট করছেন না, অনেক সময় মানুষ সমাবেশে আসছেন, সবকিছু করছেন, কিন্তু শেষ পর্যন্ত অ্যাক্টিভ ভাবে কাজ করার মানুষের সংখ্যা যখন কম হয়, তখন সত্যি খারাপ লাগে একটা, মানে আমরা দুদিনে কি করলাম। এবার যখন দেখি এইসব বিষয়গুলো ঘটছে, তখন মনে হয় সত্যি কিছু না কিছু আমরা করতে পেরেছি, আমরা একটু হয়ে গিয়েছি। তাই এইসব নরকের কীটগুলো আমাদের দেখে ভয় পাচ্ছে। দেখুন, আজকে যারা উন্নয়ন করতে পারছে না, যারা মানুষকে কিছু দিতে পারছে না, যারা আজাদিন ফ্রন্টের বৈপ্লবী সমাবেশে আসার জন্য মানুষের রেশন কেন্দ্র বলছে, তারাই আবার যাতে অনুষ্ঠানে না আসে তার জন্য হাতে 300 টাকা গুঁজে দিচ্ছে। কত মহান দেখুন এরা, 300 টাকা প্রত্যেকের হাতে গুঁজে দিচ্ছে। বলুন তো 300 টাকায় কি হবে? দুদিন বাড়িতে থাকবে, একটু মাছ ডাল রান্না করে খাবে, তারপর জেকে তাই। কাজের কাজ কিন্তু কিচ্ছু হবে না। সুতরাং আপনাদের বুঝতে হবে, ভাবতে হবে, এভাবে চলতে পারে না। আপনাদেরকে অবশ্যই স্পষ্টভাবে সবকিছুকে বিবেচনা করতে হবে। আর আজকে আপনারা ভয় পাচ্ছেন শাসক দলকে, সেখানে বলবো আপনাদের সংখ্যা কত? ভারতবর্ষের জনসংখ্যা বাদ দিন, পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? 10 কোটি। সেখানে যদি প্রত্যেক বিধায়কদের 100টা করে লেজুরকে ধরেন, কত হচ্ছে? 29,400 জন। আর এমপিদের ধরুন, তাদের আরো 5,000-এর মতন কিছু ব্যক্তি আছে। তো এই কয়েকজন, এই সামান্য 35 মানুষকে আপনারা 10 কোটি মানুষ ভয় পাচ্ছেন? বাংলার মানুষ কি এতটাই ভীতু? যেই বাংলা মুঘল সাম্রাজ্যকে ঠেকিয়ে রেখেছিল, যেই বাংলা একসময় পাঠানদের বিরুদ্ধে লড়েছে, যে বাংলা একসময় মারাঠা বর্গীদেরকে দমিয়ে রেখেছে, তারা নাকি আজকে ভয় পাচ্ছে? এটাও মানতে হচ্ছে আমাদের। সত্যি মানতে লজ্জা লাগে, ভাবতে লজ্জা লাগে। আপনাদের মধ্যে সেই জোশটা কোথায়, সেই দমটা কোথায়, উদ্যমটা কোথায়? জাগিয়ে তুলুন সেটা, ভয় পাবেন না। ওরা 100 জন আসবে, আপনারা একটা মহল্লায় কতজন থাকেন? 1000 জন থাকেন কম করে, সবাই ঝাঁপিয়ে পড়ুন, লেজ গুটিয়ে পালাবে। আর যদি আপনারা 10 জনকে দেখে মনে করেন যে এরা আমাদের শেষ করে দেবে, তাহলে জীবনে এগোতে পারবেন না। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট একটি কথা বলেছিলেন, যিনি বলেছিলেন যদি 100টা সিংহের বাহিনী তৈরি করে সেনাপতি একজন কুকুরকে রাখা হয়, তাহলে প্রত্যেকটা সিংহ কুকুরের মতো মারা যাবে। কিন্তু 100টা কুকুরের বাহিনী তৈরি করে যদি একজন লিডারকে সিংহ হিসেবে রাখা হয়, সেই কুকুরগুলি সিংহের মতো লড়বে। আমি বলছি না সাধারণ মানুষ কুকুর, কারণ সেটা বলাটাও ভুল, বলাটা পাপ, কিন্তু বলছি আপনাদের মধ্যে উদ্যম জাগিয়ে তুলতে হবে। ক্ষমতা নেই, আপনারা ভয় পাচ্ছেন, সিংহের মতো গর্জন করুন। 100টা গর্জন শুনলেই একটা কুকুর ছুটে পালাবে, কিচ্ছু করতে পারবে না। সুতরাং উদ্যমটা জাগিয়ে তুলুন, ভয় পাবেন না। ভয় কিসে? জীবনে জন্মেছি, মরতে হবে, তাহলে কিছু পরিবর্তন করে মরবো। আসবো, খাবো দাবো, কয়েকটা বছর পর প্রকৃতি নিয়ে চলে যাবো, তাহলে হবেটা কি? কিছু কি হবে? হবে না। সুতরাং চেঞ্জটা করে যাব, ইতিহাসে নামটা লিখিয়ে যাব। জানবেন যে জল দিয়ে শরীর ভেজায় সে পোশাক বদলায়, যে ঘাম দিয়ে শরীর ভেজে সে ভাগ্য বদলায়, আর যে রক্ত দিয়ে শরীর ভেজে সে ইতিহাস বদলায়। ইতিহাসটাই বদলাতে হবে আপনাদের। চেঞ্জ করুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আপনারা প্রত্যেকেই সুভাষ। সুভাষ শুধুমাত্র একটা নাম নয়, একটা আদর্শ। সুভাষ একটা সাহসের নাম। প্রত্যেকের মধ্যে সুভাষ লুকিয়ে আছে। যারা অন্যায় থেকে প্রতিবাদ করেন, যারা প্রত্যেক কাজে সাহসিকতা রাখেন, যারা নতুন নতুন ভাবতে জানেন, চিরাচরিত ভাবনার মধ্যে যারা ডুবে থাকতে পারেন না, তারাই সুভাষ।
সুভাষ শুধুমাত্র একটা ব্যক্তি নয়, একটা জাতির সূর্য, জাতির ভবিষ্যৎ হচ্ছে সুভাষ। সেই সুভাষকে আবার জাগ্রত করুন, দমিয়ে রাখবেন না, তাকে সুপ্ত থাকতে দেবেন না, সুভাষকে জাগিয়ে তুলুন। হয়তো আজ থেকে কিছু বছর আগে নেতাজি অন্তহিত হয়েছে, তিনি হয়তো প্রকাশ্যে ফেরেননি, তো তিনি তার সন্তানদের রেখে গেছেন। তিনি হয়তো বিবাহ করেননি, কিন্তু তা বলে সন্তান হতে পারেন এটা ভুল। সমগ্র আপামর ভারতবর্ষে তার সন্তান, তিনি রাষ্ট্রপিতা, জাতির পিতা। তাই তার সেই সব সন্তানদের বলছি, তোমরা জেগে ওঠো, ভারত সন্তানরা জেগে ওঠো, ভারত মাতার মুক্তির স্বার্থে নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ নিয়ে এগিয়ে চলো। কে ওই সর্দার নেহেরু, কে ওই প্যাটেল, কে গান্ধী, তাদের ভুলে যাও, তাদের ছুঁড়ে ফেলো, তাদের আদর্শকে উড়িয়ে দাও। তারা আপোষ ছাড়া আর কিছুই জানতো না, তারা আর কিছুই করেনি। কিন্তু প্রকৃত বিপ্লবটা নেতাজি, ক্ষুদিরাম, ভগৎ সিং এরা শিখিয়েছেন। তারা লড়াই করতে শিখিয়েছেন। যে রাইটার্স মহাকরণ, যেখানে বিবাদী যারা বলা হয়, বিনয় বাদল দীনেশ, তারা লড়াই করেছেন। কিন্তু নামটা এখন কার নামে? রয়টার্সের নামে। কেন থাকবে? ভিক্টোরি মেমোরিয়াল অবশ্যই একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, একটি সুন্দর ঐতিহ্যের নিদর্শন, সেখানে কেন রানী ভিক্টোরিয়ার নাম থাকবে? হতে পারে তো আইএনএ মেমোরিয়াল বললেও হবে, কিন্তু হলো কোথায়? বলছেন নতুন নতুন রান্না খাওয়াবো, কিন্তু রান্নাটা করছেন কোথায়? চেঞ্জটা তো করতে হবে। আপনি বলছেন অনেক কিছু, চেঞ্জ হচ্ছে কোথায়? বললে হবে না, করতে হবে, কাজটাও করে দেখাতে হবে। বলে কিছু হয় না আজকালকার দিনে। অনেকেই বলে স্কুলেতে একটা ক্লাসে প্রায়, হাই স্কুল যেটা আমি যে স্কুলে পড়ি, আমাদের ক্লাসে 350 স্টুডেন্ট। তো তারা প্রত্যেকেই বলে আমি পড়াশোনা করবো, ফার্স্ট হবো। কজন ফার্স্ট হয়? একজন, বড়জন দুজন, বাকিরা হতে পারে না। তো বলে অনেক সময়, কাজটা করে কজন? তো আজাদিন ফ্রন্ট সেই কাজটা করে দেখিয়েছে। 2 বছর বয়স, তাতে অনেক কিছু করে ফেলেছে। তৃণমূল ভয় পেয়ে আমাদের টাকা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে। তো আজাদিন ফ্রন্টের নেতৃত্বরা টাকা নেয় না, তারা স্বচ্ছ নেতৃত্বে বিশ্বাসী। চন্দ্রশেখর দাস এখানে আছে, চন্দ্রশেখর দার নামটার জন্য চন্দ্রশেখর দার কথা বলতে ইচ্ছে করছে। তার নাম চন্দ্র, নামের মধ্যে চন্দ্র আছে। তৃণমূল কলঙ্ক লাগানোর চেষ্টা করেছিল, কিন্তু লাগাতে পারেনি। স্বচ্ছ পরিষ্কার চন্দ্র। এখানে অর্ণব দা আছে। অর্ণব কথার অর্থ কি? যে চিরসবুজ, যে নতুন উদ্যোগ নিয়ে কাজ করে, তিনিও রয়েছেন। নীলাদ্রিদা, দীপায়নদা প্রত্যেকেই রয়েছেন। আর সুভাষ কথার অর্থ কি? সুন্দর ভাষ্য যায়। এখানে প্রত্যেকেই কেউ গালিগালাজ করে কথা বলে না, সুন্দর ভাষা দিয়েই কথা বলে, মানুষকে সুন্দরভাবে বোঝানো যায়, সেটাই করুন। তৃণমূল বিজেপির মতন রাস্তায় বেরিয়ে গলা ফাটাবেন না, একে তাকে এই তাই বলে গালাগাল দেবেন না, তাতে কিন্তু কাজের কাছে কিছু হবে না। অনেকেই রাস্তায় বেরিয়ে চায়ের দোকানে কলারটা তুলে 2-4টা গালাগাল দেন, পাড়ার লোককে ডেকে এনে বোঝান এই করছে সেই করছে। কোথায় রাশিয়ায় যুদ্ধ হচ্ছে, কোথায় সিঙ্গুরে নদীতে দাঁড়িয়ে প্রতিবাদ করছে, একটা খড়ের পুতুল পোড়াচ্ছে, ওটা করে কিছু হবে না, কাজটা বাস্তবে করুন। কোথায় কোথায় যুদ্ধ চলছে, চায়ের দোকানে বসে বুঝলো তো ব্যাপারটা এই জন্য যুদ্ধ হচ্ছে, তারা সব বুঝে গেছে। রাষ্ট্র নেতারা কিছু বুঝছেন না, বিশ্লেষকরা কিছু বুঝছেন না, তারা সব বুঝে গেছে। এইসব মানুষদের বর্জন করুন। এরা ন্যাশনাল গার্বেজ, জাতীয় আবর্জনা, এদেরকে বর্জন করুন। গান্ধী নেহরু আদর্শ বর্জন করুন, নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ দীক্ষিত হন। আমি বলছি না আজাদিন ফ্রন্টেই আসতে হবে, আমি বলছি না আজাদিন ফ্রন্টই সব, কিন্তু আমি বলছি আজাদিন ফ্রন্টের কথাগুলি ভাবুন। যদি মনে করেন আমরা সঠিক, তাহলে আপনি আসুন, বিচার আপনারা করবেন। এত সবাই তো হলে বসে আছেন, প্রত্যেকে চুপচাপ শুনছেন। তো আপনাদের বলছি, এতক্ষণ বসছেন, শুনছেন, কিছু মনে হচ্ছে না? ভাবতে ইচ্ছা করছে না? বাড়িতে তো সপ্তাহের প্রত্যেকটা দিন থাকেন। আমরা লাস্ট অনুষ্ঠান কবে করেছি সমাবেশ প্রকাশ্য? 22শে মে। তারপর আজকে কত? 17ই জুলাই। জুন মাসটা মানে 2 মাস প্রায় গেছে। ততদিন আপনারা কি কি ভেবেছেন একটু বলতে পারবেন? কেউ বলবেন না। দেশের কথা ভাবার সময় আছে নাকি? খাবো দাবো, একটু ঘুমাবো, ঘুরে বেড়াবো, সামনে আবার 15ই আগস্ট আসছে, মাতামাতি করবো। জানেন এই 15ই আগস্ট কি আসলে? প্রত্যেকে বলেন স্বাধীনতা দিবস। আচ্ছা, স্বাধীনতা কথার অর্থ কি বলতে পারবেন কেউ? হাত তুলুন দেখি কেউ। স্বর্ণাবধে হাত তুলেছে, তো স্বর্ণাবধে পরে আসে, তো আমি একটু ব্যাখ্যা করি যে স্বাধীনতা, স্বাধীন মানে কি? আমি স্বেচ্ছায় চলবো, স্বেচ্ছায় বাঁচবো। আচ্ছা, সেটা কি ভারতের ক্ষেত্রে হয়? অনেকে বলবেন হয়। মাইকটা খুলে দিচ্ছি। তো অনেকে বলেন হয়, আমি বলবো হয় কি? প্রকৃত অর্থে আমরা স্বাধীনভাবে থাকতে পারি না। শেষ পর্যন্ত ব্রিটিশ কমনওয়েলথকে জবাবদিহি করতে হয় যে আমরা সারাদিনে কি কি করেছি। ট্যাক্স দিতে হয়। কেন দেবো? তাহলে আমরা কি স্বাধীন? আমরা স্বাধীন নয়। 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাইনি, পরিবর্তে পেয়েছি দেশভাগ। দেশমাতৃকাকে কেটে 2টো টুকরো করে দেওয়া হয়েছে, একটা পা একটা হাত কেটে নেওয়া হয়েছে। আচ্ছা, আপনি বলুন তো, যদি আপনার বাড়ি গিয়ে তৃণমূলের লোকেরা বা বিজেপির লোকেরা বা যে কোনো রাজনৈতিক দল, কারণ নাম বলছি না, যে কোনো রাজনৈতিক দল ঠিক আপনার মাকে 2টো টুকরো করে দেয়, আপনি সহ্য করবেন? তখন তো তেরে পুরো ঝগড়া লাগবেন, কেটে ফেল মেরে ফেল করবেন। তো যখন দেশ মাথায় কেটে ফেলছে, তখন আপনাদের ঠিক জেলটা কোথায় যায়?
নাকি ঘরে ঢুকে পড়েন চুপচাপ, ভাই প্রতিবাদ করবো না, এক্ষুনি মার খেতে হবে। মার যখন খেতেই হবে জেনে গেছেন, তাহলে প্রতিবাদ করলেও খেতে হবে, না করলেও সে মরতে হবে, কেটে কুচো কুচো করবে আপনাদেরকে। তো প্রতিবাদ করেই মরুন, অসুবিধা নেই, ইতিহাসে নামটা উঠে যাবে। তো এই 15ই আগস্টকে বর্জন করুন, দেশভাগ ছেড়ে দিন আর কিচ্ছু হয়নি। আর 21শে অক্টোবর প্রকৃত স্বাধীনতা দিবস পালন করুন। এখন বলেন কেন 21শে অক্টোবর কি আছে, হাতি না ঘোড়া? আমরা হাতি ঘোড়া কিছু নেই, কিন্তু তাৎপর্য আছে। এই 21শে অক্টোবর 1943 নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদিন সরকার প্রতিষ্ঠা হয়েছিল, ভারতের প্রথম স্বাধীন সরকার। মানতে হলে সেই দিনটিকে মানুন, মানতে হলে সেই দিনটিকে সম্মান করুন। যদি প্রকৃত দেশপ্রেমিক হিসেবে মানতে হয় নেতাজিকে, ক্ষুদিরামকে, ভগৎ সিংকে, রাসবিহারী বসুকে মানুন। এই গান্ধী নেহরুকে মেনে কিছু হবে না। 3000 কোটি টাকার মূর্তি করলেই কেউ লৌহ মানব হয়ে যায় না। তবে হ্যাঁ, অনেকে বলেন প্যাটেল লৌহ মানব, তো আমি বলবো কথাটা কিছু কিছু ক্ষেত্রে সঠিক, কারণ লোহায় মরচে পড়ে, প্যাটেলের আদর্শেও মরচে পড়ে গেছে। তো নেতাজি হচ্ছেন সম্পূর্ণ ইস্পাত, তাতে মরচে পড়ে না। ইস্পাতেরই তলোয়ারটা হয়, কাঁচা লোহার তলোয়ার হয় না। সুতরাং কে ইস্পাত, কে লোহা, কে কয়লা, কে হিরে, সেটা আপনারা বিচার করবেন। শেষ পর্যন্ত একটাই কথা বলবো, বিপ্লবীদের কথা ভাবতে শিখুন। আজকে অনেকে পাড়ায় পাড়ায় পুজো করেন, অনেক কিছু করেন, একটা যে কোনো পুজোতে দুমদাম ঢাক ঢোল বাজান, কিন্তু জাতীয়তাবাদী যে নেতারা রয়েছেন তাদের যে মূর্তি রয়েছে সেখানে মালা দেওয়ার সময় কারোর মনে থাকে না। সারা বছর ধুলোয় ঢাকা, 23 জানুয়ারির আগের দিন, 15ই আগস্ট আগের দিন মোছামুছি চলছে, জোর কদমে মালা দেওয়া হবে। আচ্ছা, এটা কিছু হয় কি লাভ? আচ্ছা, আপনার বলুন তো কার চর্চা করা উচিত, শনি ঠাকুরের নাকি রবি ঠাকুরের? রবি ঠাকুরের, কিন্তু শনি ঠাকুরকে নিয়ে পড়ে আছেন। রবীন্দ্রনাথ তার এত সাহিত্য লিখে গেছেন, নেতাজি এত কিছু বলে গেছেন, কজন ভাবেন? এমনকি 23 জানুয়ারি কিছু ভিডিও দেখছিলাম, নেতাজির নাম জিজ্ঞেস করলে বলতে পারছেন নেতাজি, সেটা আবার কি? মানে এরকম মানুষও ভারতে আছে, ভাবতে লজ্জা করে। তাই বলবো নেতাজির কথাগুলো ভাবুন একটু, তিনি যেগুলো বলে গেছেন। যেখানে বিদেশি থেকে বুঝতে পেরেছিল, হিটলার পর্যন্ত মাথা নত করেছিল, স্ট্যালিন থেকে সম্ভাষণ জানিয়েছিল, সেখানে কোথাকার কে 2 পয়সার ঘটক আছে, কোথাকার কে কি আছে, ব্যানার্জি আছে, এবং এ আছে, অধিকারী আছে, তারা হাউমাউ হাউমাউ করছে। নেতাজি আবার কি? আমরাই সব কিছু হচ্ছে প্যাটেল আর নেহরু। বাদ দিন এই জাতীয় আবর্জনাগুলোকে, এরা ন্যাশনাল গার্বেজ, এদেরকে বাদ দিন আর নেতাজিকে নিয়ে ভাবুন। শুধু নেতাজিকে নয়, জাতীয়তাবাদী নেতাদের নিয়ে ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। শেষ পর্যন্ত বলবো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে ভাববেন। ভালো সুস্থ প্রত্যেকেই থাকবেন, প্রত্যেকে খাওয়া দাওয়া করবেন, সেটা এমনিতেও করেন, সঙ্গে ভাবাটাও অ্যাড করুন একটু। রাত্রে তো অনেকে ঘুমোতে যান, 10টায় ঘুমন, সকাল 6টায় ওঠেন, কতক্ষণ ঘুমন বলুন তো? 8 ঘন্টা। তার মানে জীবনের আপনারা 1/3% ঘুমিয়ে কাটিয়ে দেন। একটু সময় কমান, 6 ঘন্টা ঘুমান, 2 ঘন্টা ভাবুন, এবং অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। কারণ ভাবনা চিন্তা না বদলালে চেঞ্জ আসবে না। যতই বলুন, খালি কালা ছোড়াছুড়ি করেছে, কেউ কিছু বলে তৃণমূল বলছে বাম তো করে গেছে, আমরা কেন করব না। বিজেপিকে কিছু বললে কংগ্রেস তো করে গেছে, আমরা কেন কিছু করবো না। ভাই, তোমাদেরকে কি করার জন্য আনা হয়েছে উল্টোপাল্টা কাজ, নাকি চেঞ্জ করার জন্য আনা হয়েছে? চেঞ্জ করার জন্য। সেটা তোমরা করবে না। এ দোষ করেছে, আমিও করবো। যেমন বাচ্চারা করে, কেউ কারোর একটা লজেন্স নিয়ে গেলে ওরটাও সে নিয়ে নেয়, এই ছোড়াছুড়ি করছে বাচ্চাদের মতো, কাদা ছোড়াছুড়ি। তো এগুলো করবেন না। আপনারা ভাবুন, ভাবে প্র্যাকটিস করুন। আবারও বললাম, আর আপনার এই 10 কোটি যদি ওই 50,000-এর বিরুদ্ধে রুখে দাঁড়ান না, লেজ গুটিয়ে চলে যাবে, ঘুরে তাকানোর সাহস পাবে না। আর যারা যারা বড় বড় জ্ঞান দেন, শুধুমাত্র আমাদের পোস্টে কমেন্ট করেন জয় হিন্দ, জয় আজাদিন ফ্রন্ট জিন্দাবাদ, অনুষ্ঠানে যাবো, অমুক করবো, তমুক করবো, তাদেরকে বলছে জ্ঞানগুলো দেবেন না। এখানে জ্ঞান চলে না, এখানে কাজটা দেখা হয়। এই এখানে রয়েছেন স্নেহাশিস মাইতি মহাশয়, উনি কখনো মিটিং এসে বড় বড় জ্ঞান দেননি, কখনো ভিডিও কল, যে আমাদের হোয়াটসঅ্যাপ যে আলোচনা হয়, মিটিং হয় প্রত্যেক রবিবার, সেখানে উনি কখনো বলেননি আমি 200 জনকে পাঠিয়ে দেবো। কিন্তু তিনি নিজে সুদূর হাওড়া থেকে এসেছেন, সেখানে অনেকে বলেন 100 জন ছেলেকে এক্ষুনি পাঠিয়ে দেবো অনুষ্ঠানে, অনেকে বলেন আমি এক্ষুনি 25টা ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দেবো। এই কাজগুলো করুন, বলবেন না, এটা বিরক্ত লেগে যায়। একটা সব কিছু লিমিট থাকে, লিমিটে রেখে কথা বলুন, উল্টো পাল্টা বলবেন না, মাথা গরম করবেন না। কারণ আজাদিন ফ্রন্টের কর্মীরা নেতাজির যারা আদর্শ নিয়ে চলে, যেমন সুন্দর ভাষা ব্যবহার করতে জানে, নেতাজির আদর্শ মানতে জানে। নেতাজিও বলেছে তারা দুর্নীতি করছে, প্রকাশ্যে গুলি করে দাও। হয়তো গুলি করতে পারবো না, কিন্তু উপযুক্ত শাস্তি আমরা দিতেই পারি। অন্তত ফ্রন্টের নিয়ম শৃঙ্খলে সেই ক্ষমতা আছে, এবং এটা অনেকেই পেয়েছে যারা বিশ্বাসঘাতকতা করেছে, ফ্রন্ট থেকে বহিষ্কৃত হয়েছে। সুতরাং আজাদিন ফ্রন্ট থাকতে গেলে নিয়ম শৃঙ্খলা মেনে চলুন, নেতাজির কথা ভাবুন, এবং অবশ্যই
সমাজকে পরিবর্তন করার চেষ্টা করুন। চিরাচরিত এই গড্ডলিকা প্রবাহের প্রতি আস্থাশীল থাকবেন না, স্রোতের বিরুদ্ধে হাঁটার চেষ্টা করুন। কারণ জিওল মাছ ওই গুনে যার কয়েকটাই হয়, কই মাছ হয়, বোয়াল মাছ হয়, কারণ স্রোতের বিরুদ্ধে হাঁটতে জানে, রুই কাতলাকে যদি ধরে খেয়ে ফেলে। এটাই হচ্ছে পার্থক্য। তো আশা করি বোঝাতে পারলাম। এবার এরপরে আপনারা না বুঝলেন আমাদের আর কিছু বলার নেই, কারণ অনেকে আছেন সবকিছু শুনে লাস্টে বলেন অনুষ্ঠানটা অনেকক্ষণই চলে আর বাড়ি ফিরে যাই, অনেক কিছু দেখলাম সেই সকালে বেরিয়েছি। তো এই মানসিকতা নিয়ে অনুষ্ঠান দেখতে গেলে আমি বলবো আসার প্রয়োজন নেই, যারা প্রকৃত ভাবেন তারাই আসবেন। সুতরাং আর বেশি কিছু বলবো না, আমার গলাটা ধরে আসছে, অনেক কথাই বললাম, অনেক কিছু বাকি রয়ে গেল, কারণ একবারে সবকিছু বলা যায় না। বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসে, অনেক কথা ভাবি বলবো, এইগুলো আজকে উল্লেখ করবো, কিন্তু সেটা বলা হয় না। তো পরে আবার অবশ্যই সমাবেশ হবে, আমরা একটা থেমে নিই, আমরা আগামী দিনে আবারও প্রকাশ্যে আসবো, তখন সব বিষয়ে উল্লেখ করবো। তার শেষ পর্যন্ত আরেকটি বিষয় আমার মাথায় মরতে, যে অনেকে বলেন আজদিন ফ্রন্টে ঢুকে আমি একটি পদ পেতে পারি কি? আচ্ছা বলি, পদটা কি হাতের মোয়া? পদ মানে কি? দায়িত্ব নিয়ে কাজ করা। দায়িত্ব নিতে পারেন, যে একটা নিজের অঞ্চলের দায়িত্ব নিয়ে লিফলেটিং করতে পারেন না, বড় বড় কথা বলেন, দিকে 100টা লিফলেট বিলিয়ে দিতে পারেন না, সে আবার নাকি দায়িত্ব নিয়ে কাজ করে, ভাবতেও লজ্জা লাগে। তাকে কাজটা করুন। আর পদটা কিন্তু বলার মালা নয়, ওর কাজ করলে কিন্তু দীপানন্দ নিজে আছে, পদটা ভেবে চিন্তেই দেয়। সুমন্তদের টেকনিক্যালি বিষয়গুলো দেখে বলে সুমন্তদের টেকনিক্যালি দিকটা দেখছে। আমার বয়স দেখুন, মাধ্যমিক দিয়েছি সবে, 15 বছর বয়স। কেউ বলবে দেখে? কেউ বলবে না। কারণ দীপানন্দা আমাকে দেখে পদটা দেখে মুখ দেখে দেয়নি, আমাকে দেখতেও খুব একটা ভালো নয়। দেখুন আমার গায়ের রং দীপানন্দার মতো তো ফর্সা নয়, তো আমাকে তো দেখে কেউ দেয়নি পদটা, মুখ দেখে দেয়নি, আমার কাজটা দেখে দিয়েছে। জানি না কতটা করতে পেরেছি, এটুকু চেষ্টা করেছি, অধিকাংশ সমৃদ্ধ করার চেষ্টা করেছি। এবং তাই এই 15 বছর বয়সে সেন্ট্রাল কমিটিতে আছি, মুখপাত্র হিসেবে আছি। সুতরাং আপনারাও পারবেন। আমি যদি 15তে পারি, আপনারা 45-এ পারবেন না? তো এই বুড়ো হাওড়াগুলোকে বাদ দিন, যারা জ্ঞান দেয়, আপনারা কাজটা করুন। আর যে বলবে কিছু হবে না, তা করুন, আপনারও দিন ফুরিয়ে এসেছে, আপনারা কিছু হবে না বলে সরাসরি রাস্তায় নিয়ে করুন, মাঠে নামুন, লড়াই করুন, সব হবে। শেষে বলবো জয় হিন্দ, জয় নেতাজি, আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, আবার দেখা হবে। বাকি কথাগুলো না সেদিনই বলবো, আজকে এখানেই শেষ করবো। ধন্যবাদ। অনিশকে আমি মাঝে মাঝে বলে থেকে আজাদ হিন্দ ফ্রন্টের বিষয় বালক, সর্বকনিষ্ঠ, এবং বক্তব্যের দিক থেকে জানি না যে ওর বক্তব্যের পাশে আমার বা নীলাদ্রির বক্তব্য অনেক সময় মনে হয় ম্লান হয়ে যায়। তো যাই হোক, অনিশকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। নতুন করে আর বলার কিছু নেই, কারণ ও যখন বক্তব্য রাখতে আসে তখন সেই বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শুনতে হয়, আর কিছুই বলার থাকে না। এবারে আমরা অনুষ্ঠানের সাময়িকভাবে একটু অন্য পর্যায়ে উপনীত হচ্ছি। আমাদের মাঝে একজন বিশেষ মানুষ এসে উপস্থিত হয়েছেন, শ্রীমতী সীমা দত্ত চ্যাটার্জি, যিনি এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে জয়ের মধ্য দিয়ে দুর্গাপুর তথা সমগ্র ভারতবর্ষকে গর্বিত করেছেন। আর নেতাজি বলতেন যে রাজনীতি তো অবশ্যই একটা দিক, কিন্তু ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি সমস্ত দিক থেকে একটি জাতিকে অগ্রসর হতে হবে, আর তাহলেই সেই জাতি মুক্ত হতে পারে। সুতরাং শ্রীমতী চ্যাটার্জিকে আমি তো মঞ্চে ডেকে নেবই, তবে তার আগে তাকে অনুরোধ করব যে সামনে মালা রাখা আছে, ওই মালাটি নেতাজির তৈলচিত্রে অর্পণ করে প্রথমে আপনি শ্রদ্ধা নিবেদন করুন। जय हिंद, जय हिंद, नेताजी जिंदाबाद, आजाद हिंद फ्रंट जिंदाबाद। এবার আমি শ্রীমতী চ্যাটার্জিকে মঞ্চে ডেকে নিচ্ছি। সহসাধারণ সম্পাদক সুমন্ত দাস মহাশয়কে অনুরোধ করবো শ্রীমতী চ্যাটার্জিকে উত্তরে পড়িয়ে বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ। এবার ফ্রন্টের সাধারণ সম্পাদক নীলাদ্রি শেখর ভূঁইয়া মহাশয়কে অনুরোধ করবো
শ্রুতি চ্যাটার্জিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এবার একদম শেষে দীপাঞ্জলি অনুরোধ করবো শ্রুতি চ্যাটার্জির হাতে মহাকাল তথা জাতির প্রখ্যাত সুভাষচন্দ্র বসুর আলোকচিত্র তুলে তাকে সম্মানিত করার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ, জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ, আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ। এবারে আমি একেবারে সমস্যাটা থেকে চলে যাচ্ছি, তাকে আসন গ্রহণ করতে অনুরোধ করব এবং সেই সঙ্গে তাকে বর্তমান সামাজিক পরিস্থিতি এবং আজকে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি তাকেও পাশে পেয়েছি, তো তার উপস্থিতি নিয়ে তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। প্রথমেই আমি এই এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এসে নিজেকে খুবই মন্ত্রমুগ্ধ হিসাবে মানে একদম দেখছি। প্রথমেই আমি এখানে মঞ্চে উপবিষ্ট সমস্ত যাদেরকে আমি দেখছি, আমি খুব বেশি পরিচিত নই আপনাদের সঙ্গে, আর যারা এছাড়া আছেন সবার কাছে আমি একদম বিনম্র নিজের প্রণাম এবং অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। তোমরা আমার থেকে হয়তো ছোটই হবে। আর সব থেকে বড় ব্যাপার যে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি আজকে যে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এখানে এসে, বা এই যে আজকে যে ফুলের মালা দিয়ে আজকে তাকে প্রথমেই আমাকে ফুলের মালা দিয়ে তাকে আমরা সম্মানটা জানাতে পারলাম, আজকে প্রথমে এটাই হচ্ছে আমার কাছে একটা সর্বমানের পাওনা হলো আপনাদের এই জায়গায় এসে, এবং এর জন্য আপনাদেরকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি। একজন খেলোয়াড় হিসাবে আজকে আমার পরিচিতি বা একজন খেলোয়াড়কে আপনারা এই মঞ্চে ডেকে যে সম্মান জানালেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। ব্যাস এইটুকুই আমি বলে আমার বক্তব্য শেষ করলাম। আমি সাময়িক সময়ের জন্য নীলাদ্রিদের কাছে সঞ্চালনার দায়িত্ব হস্তান্তর করছি। নমস্কার, আমি আগেই বক্তব্য রেখেছি, কিন্তু যেহেতু শ্রীমতী চ্যাটার্জি আবার এখানে উপস্থিত আছেন, তিনি যেহেতু একজন নারী অর্থাৎ মায়ের জাত, সেই মায়ের জাতকে সম্মানার্থে আমাদের আজাদ হিন্দ ফ্রন্টের যে বিশেষ নীতি সেটি আরেকবার আমি ঘোষণা করব। যে কোনো নারীর ওপর যৌন নির্যাতনকারী বা ধর্ষণকারীদের একমাত্র শাস্তি হবে নির্মম মৃত্যুদণ্ড। এবং শ্রীমতী চ্যাটার্জিকে আমি অনুরোধ করব তার পরিচিত নারী সমাজে আজাদ হিন্দ ফ্রন্টের যে বিশেষ নারী কল্যাণমূলক নীতি এবং নারীর প্রতি আস্থাশীল সমাজ গড়ে তোলার যে বিশেষ লক্ষ্য, সেই লক্ষ্য যাতে প্রতিষ্ঠিত করতে পারেন। এবং সর্বতভাবে শ্রীমতী চ্যাটার্জিকে অনুরোধ করব আজাদ হিন্দ ফ্রন্টের সঙ্গে থেকে নেতাজি সুভাষের সুপরিকল্পিত দেশ গড়তে, সুপরিকল্পিত সমাজ গড়তে, শিক্ষা ব্যবস্থা নতুন ভাবে প্রচলন করতে এবং সমাজের বিভিন্ন দিকে নেতাজির আদর্শের প্রতিফলন ঘটাতে। জয় হিন্দ, জয়তু নেতাজি। বিশেষভাবে বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না, আবার আমি অনিশের কাছেই চলে যাব। আর শ্রীমতী চ্যাটার্জিকে আমার পক্ষ থেকে, সম্পূর্ণ আজাদ হিন্দ ফ্রন্টের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে যেভাবে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, আমাদেরকে যেভাবে কৃতজ্ঞ করেছেন, তার প্রতি আমরা অত্যন্ত দায়শীল। এবং একজন এত বড় ব্যক্তিত্ব হয়েও সেখানে আমরা জাস্ট নিউ বর্ন পলিটিক্যাল পার্টি, সেখানে আমাদের শুধুমাত্র নামটুকু রয়েছে, রেজিস্ট্রেশনের কাজ এখনো চলছে। তো সেই অবস্থায় শ্রীমতী চ্যাটার্জির এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, আমাদের অনুষ্ঠানে নিজেকে উপস্থিত থেকে বাধিত করা, তো এই ব্যাপারগুলো অনেকের মধ্যে দেখতে পাই না। মানে অনেক বড় বড় ব্যক্তিত্ব থাকে, তাদের মধ্যেও দেখতে পাওয়া যায় না। সেখানে শ্রীমতী চ্যাটার্জিকে আমি আবারও অশেষভাবে ধন্যবাদ জানাই। অনেক শুভকামনা রইল ওনার প্রতি। এবং আমি আমাদের পরবর্তী অনুষ্ঠান সমূহ শ্রীমতী চ্যাটার্জিকে অনুরোধ করব এখানে আমাদের সঙ্গে উপস্থিত থেকে সম্পূর্ণরূপে প্রত্যক্ষ করতে। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ, জয় নেতাজি।
এবং শেষে আজাদিন ফ্রন্টের পক্ষ থেকে আমাদের যে বৈপ্লবিক ইস্তাহার বলবো না, আমাদের যে 8 দফা দাবিও বলবো না, যে সংকল্প আমরা গ্রহণ করেছি, অর্থাৎ কখনো যদি ক্ষমতায় আসি আপনাদের সমর্থন পেয়ে যে সংকল্পগুলি আমরা পূরণ করব, সেই নীতি সমূহ সমেত একটি পত্র আমরা ম্যাডামের তুলে দেবো এবং আশা করি তিনি বিবেচনার সঙ্গে সেটি পাঠ করে যথাযথ বিচার গ্রহণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সহসভাপতি দীপায়ন পাল মহাশয়ের সঙ্গে শ্রীমতী চ্যাটার্জির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তো এই সাময়িক সময়ের জন্য আপনাদের থেকে আমরা বিরতি চাই নিচ্ছি। हर आंसू है अपना जो तेरे होठों पे ठहरे, वो गीत गाना जो सीना तान के तू चले, उठता है सर अपना जा जी ले अपनी जिंदगी, सर पर है अपना तेरा जो भी अब जिम्मा है अपना, सपने सच करने की तेरी बारी, तू सारे जहां से प्यारी मेरे भारत की बेटी, सारे जहां से भारी। ধন্যবাদ সকলকে। আবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাব। ইতিহাস কেন্দ্রিক আলোচনায় আজাদিন ফ্রন্টের বিষয়ে উল্লেখ করতে আমরা আবার প্রবেশ করছি। তো এবার আমরা সম্পূর্ণ কেন্দ্রীয় কমিটির গণ্ডি ছাড়িয়ে জেলা কমিটি এবং বিভিন্ন ব্লক স্তরের যে কমিটি রয়েছে এবং সেখানে যারা নেতৃত্ব প্রদান করছেন সেই সব ব্যক্তিদের আমরা ডেকে নেব। কারণ আমরা প্রথমেই বলেছি আজাদিন ফ্রন্ট শুধুমাত্র একটি ব্যক্তি নির্ভর বা শুধুমাত্র সেন্ট্রাল কমিটি নির্ভর দল নয়। এখানে প্রত্যেকের মতকেই গুরুত্বের সঙ্গে বিচার করা হয়, এখানে প্রত্যেককেই সমান সুযোগ দেওয়া হয়, এখানে প্রত্যেকে একজন বক্তা, প্রত্যেকেই শ্রোতা। শ্রোতা না হলে যেমন বক্তা হওয়া যায় না, তেমন বক্তা না হলে নেতৃত্ব দেওয়া যায় না। যে সুন্দর বক্তব্য রাখে, যে সবকিছু সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সেই একজন নেতৃত্ব থেকে উঠে আসে। আর আমরা মনে করি যে নেতৃত্বকে আস্তে আস্তে যে উচ্চ স্তরের নেতৃত্ব দীপায়ন দা নির্বাচিত হচ্ছেন তারা দেখিয়ে দেন, তারা অবশ্যই তাদের মতন হতে পারবেন, সেটাই হওয়া উচিত। কারণ সত্যি কথা বলতে অনেকে মনে করেন অনেক দলে আছে এরকম অনেক বহু ছোটখাটো বিভিন্ন নেতা, ছোটখাটো বলবো না কারণ ছোট বলে অসম্মানিত করছি না, তবে যারা তুলনামূলক বেশি ওপরের স্তরের নন তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না, বা তার অনুষ্ঠানে তাদেরকে সমান যোগ্যতার সঙ্গে গুরুত্বের সঙ্গে বিচার করা হয় না। কিন্তু আজদিন কখনো সেটা করে না, যারা প্রত্যেককে সমান সুযোগ দেয়। তাই এবার আবারও বলছি, কেন্দ্রীয় কমিটির গণ্ডি ছাড়িয়ে একেবারে জেলা এবং ব্লক স্তরে প্রবেশ করবো আমরা। তো প্রথমেই আজাদিন ফ্রন্টের পক্ষ থেকে আমি ফ্রন্টের হুগলি জেলা সাধারণ সম্পাদক অভিমন্ডল মহাশয়কে মঞ্চে ডেকে নেব এবং তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। অভিদা চলে এসো। এবং সেই সঙ্গে দীপায়নদাকে অনুরোধ করবো অভিদাকে ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। হুগলি জেলা সাধারণ সম্পাদক অভিমন্ডলকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন ফ্রন্ট সভাপতি দীপায়ন পাল মহাশয়।
প্রত্যেকের কাছ থেকে করতালির আহ্বান করছে। এবার অভিটাকে আমি কিছু বিষয় উল্লেখ করার জন্য অনুরোধ করবো। তার আগে তার সম্বন্ধে একটি কথাও বলি যে আজাদিন ফ্রন্টে আমি একদম প্রথম থেকে আছি দীপায়নদার প্রায় সঙ্গেই, কিন্তু যারা নতুন নতুন দায়িত্ব পেয়েছেন অনেক পরে তারা এসেছেন। অভিদাই দায়িত্ব পেয়েছে গত 17ই এপ্রিল আমাদের যখন দ্বিতীয় কেন্দ্রীয় সমাবেশ হয়, এবং আজ হচ্ছে 17ই জুলাই, অর্থাৎ ঠিক 2 মাস পর। এই 2 মাসে তিনি যে কাজগুলি দেখিয়েছেন, যে অ্যাক্টিভনেস দেখিয়েছেন, তো সত্যি বড় অভাবনীয়। কারণ অনেকে আছেন কথা বলেন, অনেকে আছেন কাজ করে দেখান। আজাদিন ফ্রন্টের হুগলি জেলার পক্ষ থেকে অনেক প্রতিনিধি বারে এসেছেন, সভাপতি, সহসভাপতি, এবং বহু মানুষকে পেয়েছি, অনেক সদস্যকে পেয়েছি, অনেক হনুকেও পেয়েছি বড় বড়, কিন্তু কেউই ঠিকঠাক তার কার্য সম্পাদন করতে পারেনি। কিন্তু অভিদা সেটা করে দেখিয়েছে, তাই সে যোগ্য সম্মান পেয়েছে। তাই অভিদাকে বিশেষ কিছু বলবো না। তো এবার অভিদার যা বক্তব্য রয়েছে সেটি আমাদের সামনে তুলে ধরার জন্য অনুরোধ করছি। অভিদা। প্রথমেই সকলকে প্রণাম আমার তরফ থেকে। আজাদিন ফ্রন্টের এই দুর্গাপুরের সমাবেশে সকলে পৌঁছেছেন, এসে আমাদের সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। অনেক দর্শক দেখতে পাচ্ছি এখানে, যারা অনেক ভালোবেসেছেন আজাদিন ফ্রন্টের পাশে থেকে এত কাছে এগিয়ে এসেছেন, এবং আমাদেরকে যে সাপোর্টটা করছেন, এটাই আমাদেরকে বড় বড় রাজনৈতিক যে দলগুলো আছে, যারা আমাদেরকে দেশের উন্নতি করবে, রাজ্যের উন্নতি করবে, এই কথা বলে আমাদেরকে রাজনীতি করছে এবং আমাদের কাছে ভোট চেয়েছে, ভোট নিয়ে মহান মহান পদে আসীন হচ্ছে, কিন্তু তারা আদতে কিছুই করছেন না। আজ আমাদের যে মা মাটি মানুষের জয় বলে যে মমতা ব্যানার্জি আমাদের জন্য বলে যে আমাদের পার্টি মা মাটি মানুষের জয় করে, মাটির কাজ করে, মা মেয়েদের কাজ করে, সেই এখন মেয়েদেরকে কোনো প্রোটেক্ট করতে পারছে না রাস্তাঘাটে, এমনকি তার এলাকাতেও মেয়েরা আজ কোনো ভয়ে চলছে, এবং তারা কোনো ডাক্তার কেস কিছুদিন আগে শুনতে পেয়েছি যে একজন বাউল গায়িকা তিনিও ধর্ষিতা হয়েছেন। তো আমাদের রাজধানীতেই যদি এরকম ধর্ষিত হতে হয়, তাহলে আর রাজ্যের কি খবর? তা যিনি আছেন সেই 2011 সাল থেকে 2023 আসতে চলেছে, সে এখনো অবধি যে রাজ্যের ধর্ষণ দূর করতে পারেনি, সেই রাজনীতিবিদ এবং সেই রাজনীতিকারী সেই মহিলা আর কি মহিলাদের প্রোটেক্ট করবেন? আপনারা তো দেখতে পাচ্ছেন যে তিনি কিভাবে আমাদেরকে প্রোটেক্ট করে রেখেছেন। আমাদের সিঙ্গুরের অবস্থা কত সুন্দর করেছে। আমাদের যে মুখপাত্র অনিশ কোলে, তিনিও সিঙ্গুরেরই বাসিন্দা, তার কাছ থেকে প্রকাশ্যে জানতেও পারবেন সিঙ্গুরের কি অবস্থা। খবরে তো সিঙ্গুর করে তিনি আজ সেই গদিতে বসেছেন, কিন্তু সেই সিঙ্গুরের অবস্থা আজ শিল্পবিহীন। সিঙ্গুর কেন, পুরো রাজ্যই শিল্পবিহীন। যেখানে যেখানে শিল্প ছিল তাও আজ শিল্পহীন হয়ে উঠেছে। তো আপনাদেরকে বলছি যে বিজেপি সরকারের উপরে আপনারা ভরসা রেখেছিলেন যে তিনি এসে সেই পার্টি এসে আমাদের রাজ্যের হাল ধরবে, কিন্তু সেই বিজেপি পার্টির বেশিরভাগই লোক দেখতে পেয়েছি আমরা সব তৃণমূলের নেতাদের দ্বারা ভর্তি, এবং তা পুরো শূন্যই হয়ে গেছে। তো আপনারা এখন ভরসাহীন হয়ে গেছেন, ভরসাহীন হয়ে ভাবছেন না তৃণমূলই দেখবে, কিন্তু আপনাদের কাছে আস্থা হওয়ার জায়গা এবং এগিয়ে আসার জন্য যে আদর্শকে আপনারা খুঁজছেন, সেই আদর্শ একমাত্র আজাদিন ফ্রন্ট দিতে পারে। আজাদিন ফ্রন্ট ছোটবেলা থেকে যেহেতু আমি নেতাজির আদর্শকে নিয়ে এগিয়ে যেতে চলেছি এবং চেয়েছি, সেই অনুযায়ী নেতাজির আদর্শ অনুযায়ী নেতাজি যেমন পার্টির মধ্যে দিয়ে দেশের জন্য লড়াই করতে চেয়েছেন, এবং রাজনৈতিক যে মঞ্চ, এই মঞ্চের মাধ্যমে যে একটা লড়াই করা যায়, সেই লড়াইটা তিনি করেছেন, সেটা দেখে আমি আদর্শিত হয়েছিলাম, এবং আমিও চেয়েছিলাম যে এমন একটা রাজনীতির সঙ্গে যুক্ত হবো নেতাজির আদর্শকে নিয়ে চলবে। কিন্তু সেখানে তৃণমূল দেখেছি, সিপিএম দেখেছি, ছোটবেলা থেকে সিপিএম দেখে দেখে বড় হয়েছি, কিন্তু সিপিএম এ দেখতাম মা বোনেরা এবং যে কৃষি শিল্প সবই নাম করে কিছুই হয়নি, সবাই শুধু কেঁদেইছেন। সেখানে মমতা ব্যানার্জি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে সব এগিয়ে নিয়ে যাবেন, তিনিও আর পারেননি। তখন একদিক দিয়ে ভেবেছিলাম সকল ছাত্রদের মতোই, আমিও নিজেও একটা ছাত্র, যে এই রাজনীতি কিছু হবে না, আমাদেরকে পড়াশোনা করে দেশকে হাল ধরতে হবে বা পড়াশোনা করে কোনো না কোনো ভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাব এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় যে অফিসার, বিডিও অফিস যেই বলেন না কেন, সবাই রাজনীতিবিদদের আন্ডারে। তো রাজনীতি হলো একটা কাঠামো যে দেশকে এবং রাজ্যকে এগোবে। তো সেই রাজনীতির সেই কাঠামোটাকে শক্তিশালী করতে গেলে একজন শিক্ষিত যুবক যুবতীদের দিয়ে সেই দল তৈরি করতে হবে। তো আমাদের দলে সবাই শিক্ষিত, মোটামুটি তার শিক্ষা একেবারে সরকারিভাবে স্বীকৃত, ওই কেউ নকল ডিগ্রি নিয়ে কেউ পাস করেনি। আর সেই শিক্ষিত সমাজ নিয়ে একটা শিক্ষিত সমাজ গড়ে তুলতে রাজনৈতিক ফ্রন্ট চাইছে,
এবং সেই সমাজে আপনার শিক্ষিত ব্যক্তিদেরকে আমরা চাইছি যারা এগিয়ে আসুন এবং সেই সমাজটাকে এক নেতাজি ভাবনাময়, রূপময় এবং সোনাময় সমাজ গড়ে তুলুন। আর আজাদিন ফ্রন্টের সবাই কি বলবো, আমাদের মাত্র পড়াশোনা 2 বছর হয়েছে। 2 বছরের মধ্যে আপনাদের এত ভালোবাসা পেয়েছি। আমরা চাইছি যে ভালোবাসাটা আমরা আশা করছি সেটা আরো যেন অনেক অনেক 1 বছরের মধ্যে আরো অনেক বেশি হয়ে যায়। আপনারা যেভাবে এগিয়ে আসছেন আপনারা আরো এগিয়ে আসেন। আপনারা জানুন ভালো করে আমাদের অনেক নীতি, কিছুদিন আগে আমাদের নারী কল্যাণমূলক নীতি মানে প্রকাশ হয়েছে, সেই নীতিগুলো পড়ুন। আমাদের যদি কাজের সুযোগটাই তবে কাজ করব। অনেকে মনে করছেন যে আমরা শুধু লাইভের মাধ্যমে গল্প করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, আশ্বাস দিয়ে যাচ্ছি, কিন্তু লাইভ ছাড়াও আমরা কাজ করতে চাইছি। আমরা কাজ করতে চাইছি বলেই আজ আমরা সব কলকাতার দিক থেকে এসে আজ এখানে এসে বক্তৃতা দিতে চাইছি, আপনাদেরকে জানাতে চাইছি। তো আপনারা এভাবে পাশে দাঁড়ালে আমরা শুধু দুর্গাপুর না, স্যার রাজ্যের কোনায় কোনায় পৌঁছে যাব এবং সেটা সাহস নিয়ে পৌঁছে যাব। সে আমরা 10 জন হোক, 5 জন হোক, মার খেতে হয় খাবো, রক্ত ঝরাতে হয় ঝরাবো, কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে যাবই। তাই বর্তমান রাজনীতিকে সুকুশল করতে এবং পশ্চিমবঙ্গের সম্মান বাঁচাতে, পশ্চিমবঙ্গ যা সম্মান বর্তমানে দাঁড়িয়েছে তা বাইরের রাজ্যগুলো গেলে সবাই হাসাহাসি করে, বলে এই তো পাকিস্তান হয়ে যাচ্ছে। তো সেই পাকিস্তান, কারণ এখানে কিছু একটা কারণ চাইলেই মানুষ আন্দোলন শুরু করছে, ট্রেন জ্বালিয়ে দিচ্ছে। এই আমাদের মন্ত্রীরা কি সুন্দর দেখছেন এবং তাদের কাছে রিকোয়েস্ট করছেন যে ট্রেন জ্বালাবেন না। তো কি অবস্থা, মানে যারা বদমাস গুন্ডা তাদের কাছে রিকোয়েস্ট করতে হয়। এটাই শিক্ষা এমন নিচে নেমে গেছে যে শিক্ষিতদের অবস্থা তো খারাপ, গুন্ডাদের কাছে আমাদের মাথা নামাতে হচ্ছে যে আপনারা আমাদের একটু সম্মান করুন, সম্মান চেয়ে নিতে হচ্ছে। আর যারা চাকরির জন্য লড়াই করে তাদেরকে এখন রাস্তা দিয়ে জেলে নিয়ে চলে যাচ্ছে, জেলে নিয়ে গিয়ে রেখে দিচ্ছে এবং বলছে চাকরি দেওয়া হবে। তো চাকরি না পেয়ে ধর্ণা দিতে হচ্ছে। তো এইসব আপনারা জানি দেখতে পাচ্ছেন না, সহ্য হচ্ছে না। খবরের চ্যানেল হয়তো ঘুরিয়েও দিচ্ছেন, কিন্তু কদিন ঘোরাবেন? খবরের চ্যানেল না ঘুরিয়ে সমাজটাকে পরিবর্তন করুন, তাহলে এরকম খবরে আপনি তোর সামনে আসবেন না। আর যেভাবে ভারত এগোচ্ছে সেটা আরো তাড়াতাড়ি এগিয়ে যাবে এবং বিশ্বের মধ্যে ভারতবর্ষ একসময় সর্বোত্তম পর্যায়ে আসীন হবে। আমি আমার বক্তব্য এটুকু রাখছি। আর সবকিছুই আমার দলের কৃতিত্বরা বলে দিয়েছেন, যারা মহান আমাদের কর্মে আসেন, যারা কাজবাজ করছেন, যারা মহান পর্যায়ে বসে আছেন, তারা সকলে সবকিছু বলে দিয়েছেন। আলাদা করে আমার কিছু বলার থাকে না। তবু আমি আমার মনের কিছু কথা আপনার সামনে ব্যক্ত করলাম। আপনারা আজাদিন ফ্রন্টের পাশে থাকুন এবং এই লড়াইয়ে আপনারা সামিল থাকুন। প্রত্যক্ষভাবে করতে না পারলেও পরোক্ষভাবে সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। জয় হিন্দ, জয় নেতাজি, আজাদিন ফ্রন্ট জিন্দাবাদ। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আমাদের পরবর্তী বক্তব্য রাখবেন আমাদের সভাপতি মহাশয় দীপায়ন। আমি বক্তব্য রাখবো না, তবে পরবর্তী বক্তার নামটা ঘোষণা করবো। অনেক ধন্যবাদ অভিকে, হুগলিতে আমাদের সংগঠনের কর্ণধার। এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি টালিগঞ্জ ব্লক সভাপতি কোনাল মুখার্জিকে। কোনাল দা তার সুচিন্তিত বক্তব্য প্রদান করবেন। উপস্থিত সভার সঞ্চালক অনিশ, মঞ্চে উপবিষ্ট আজাদিন ফ্রন্টের সর্বভারতীয় সভাপতি দীপায়ন পাল এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে আমার সংগ্রামী এবং বৈপ্লবিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজাদিন ফ্রন্ট নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শিত একটি রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের রাজনীতি করতে এসে আমি এর আগে একটা রাজনৈতিক দল করতাম এবং নেতাজির প্রতি ভালোবাসা আমার ছোট থেকেই ছিল। সেই দলের রাজনীতি করতে করতে তাদের কিছু মতবাদ আমার খারাপ লাগে এবং আমি আজাদিন ফ্রন্টের সঙ্গে যুক্ত হই। কিছুদিন যাবৎ পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের যে পরিস্থিতি তৈরি করেছে, একদিকে আরএসএস এর নেতৃত্বাধীন বিজেপি আর আরেকদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তোলামূল পার্টি, এরা দুটো পার্টি মিলে ভারতবর্ষকে একেবারে রাস্তায় নামিয়ে আনছে। আর কিছুদিন পরে দেখবেন আজকে 17 তারিখ, তো 3-4 দিন পরে ধর্মতলায় একটা সভা হবে। দেখবেন এই তোলামূল পার্টির ডিমভাত খাওয়ার সভা। ওই সভা থেকে জিহাদিরা জিহাদ ঘোষণা করবেন, ভারতবর্ষকে আরো কত নিচে নামিয়ে দেওয়া যায়, পশ্চিমবঙ্গকে আরো কত নিচে নামিয়ে দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনটা যেটা মাননীয় স্বপ্ন দেখছেন,
তিনি হবেন প্রধানমন্ত্রী, আর তার ভাইপো ওদের যে তৃণমূল কংগ্রেসের কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর অভিষেক ব্যানার্জি, তিনি হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই এদের কালচার। সারা পশ্চিমবঙ্গ মিলে যে অরাজকতা, যে সিন্ডিকেট রাজ, যে তোলাবাজি, যে লুম্পেট রাজ এই সরকার মানুষকে দিয়েছে। এবং শিল্প তো দূরের কথা, শিল্প বলে কিছু আর পশ্চিমবঙ্গে আসবে না যতদিন তৃণমূল আছে। আর রাজ্যে যে বিজেপি আছে 77টা সিট পেয়েছে, এরা 77টা সিট পেয়ে 77 জনেরও সমর্থন পেয়েছে কিনা আমার সন্দেহ আছে। আমি আসার সময় আজকে সকালেই একটা সভা শুনছিলাম শিয়ালদাতে। সভায় তৃণমূল কংগ্রেসের কিছু নেতারা বক্তব্য রাখছিলেন 21শে জুলাই নিয়ে। বলছিলেন 21শে জুলাই বামফ্রন্ট সরকারের পুলিশ নির্বিঘ্নে গুলি চালিয়েছে তাদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর, কিন্তু যিনি গুলি চালাবার অর্ডার দিয়েছিলেন মনীশ গুপ্ত, তিনি যাদবপুরের বিধায়ক হয়ে ওদেরই মঞ্চে বসে আছেন। মানে এই শহীদ চোর তৃণমূল কংগ্রেস কোথায় নেমে গেছে? কংগ্রেসের শহীদকে চুরি করে 1998 সালে দল স্থাপিত করে মমতা ব্যানার্জি শহীদ চোরে পরিণত হয়েছে, যে শহীদ তারা চুরি করছেন। এবং এই তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে হাঁটাতে হবে। তাই আমি এর বেশি আর কিছু বলবো না। আমি যে ভারতবর্ষে যে বিজেপি পরিচালিত যে সরকার আছে, সেই সরকারকে তো ভারতবর্ষ থেকে হাঁটাতেই হবে যদি নেতাজির আজাদিন প্রতিষ্ঠিত করতে হয়। এবং বাংলায় তৃণমূল কংগ্রেস যে জেহাদ ঘোষণা করার কথা বলছে, ও কি জেহাদ আমরা জানি। একজন জেহাদি কলকাতার মেয়র আছেন, উনিও হয়তো ওখানে থাকবেন, আর কিছু পাগলু ড্যান্সের লোকেরা ওখানে যাবেন। কলকাতার ধর্মতলায় কিছু পাগলু ড্যান্স দেখা যাবে। এই তৃণমূল কংগ্রেসের কালচার এটা। তাই আর কিছু বলবো না। ওখানে যিনি আছেন মলয় ঘটক, উনি কি ঘটক আমি জানি না, আইনমন্ত্রী উনি মলয় ঘটক কি ঘটক আমি জানি না, আর বলতেও চাই না ওনার বিরুদ্ধে কিছু। কেননা উনি এসব মানুষকে বলা, কিছুদিন আগে দেখবেন একজন বলেছিলেন ডাক্তার, বলে নৌকার মাঝি নাকি মাঝি সেটাও আমি জানি না, বলছে যে মা শারদা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, মানে কদিন পরে বলবেন বিবেকানন্দ নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর নেতাজি নাকি মদন মিত্র। উনি তো বলেনি আমি নেতাজি। এই সমস্ত এই দলগুলো পশ্চিমবাংলার মাটিতে মানুষকে যে কতটা নিচে নামাতে পারে এটা জানতে আমাদের আজাদিন ফ্রন্টের বাকি নেই। আর যারা আজাদিন ফ্রন্টকে ভয় পাচ্ছেন তাদের বলি তারা নেতাজিকে ভয় পাচ্ছেন। এটা খুব ভালো সংকেত যে নেতাজিকে আপনারা ভয় পাচ্ছেন এখনো, যে নেতাজির আদর্শ নিয়ে যে আজাদিন ফ্রন্ট আছে সেই আজাদিন ফ্রন্টকে আপনারা এখনো ভয় পাচ্ছেন। এবং আগামী দিনে আজাদিন ফ্রন্ট যখন সরকারে আসবে, ওই 35টা প্লটের মালিক মমতা ব্যানার্জি জনগণের আদালতে বিচার হবে। জনগণের আদালতে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিদের বিচার হবে, যারা সরকারি প্লটগুলোকে 35টা প্লট নিজেদের ভাইপো কার্তিক গণেশ বাবুনের নামে রেখে দিয়েছে। আর কালীঘাটের মধ্যে যারা একদিন খেতে পেতেন না, বালি বিক্রি করতেন, বালি বেচে সংসার চালাতেন, তারা আজ কোটিপতি হয়েছে। আর 100 কোটি টাকার মালিক ওই অভিষেক ব্যানার্জি কোনোদিন চাকরি করলেন না। আপনি রাজনীতিতে এসে আপনি বলছেন আমি অনেক বড় বড় কথা বলছেন, আপনি মুখ্যমন্ত্রী হবেন, মুখ্যমন্ত্রী দাবিদার হয়ে গেছেন। আরে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আপনি অর্জন করুন, তারপর মুখ্যমন্ত্রী হবেন। পিসির হাত মাথায় আছে, আর দেখবেন পিসি গেলে 7000 পুলিশ যায়, আর ভাইপো গেলে যায় 4000 পুলিশ। এরা এই পুলিশ আছে বলে বড় বড় কথা বলে স্টেজে দাঁড়িয়ে। আর যদি পুলিশ না থাকতো ওই একটাকেও খুঁজে পাওয়া যাবে না, কারণ জনগণের এই চোরটাদের মেরে তাড়িয়ে দিত বাংলা থেকে। তাই এই তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে আর কিছু বলার নেই। যারা করোনায় চাল চুরি করে, ত্রিপাল চুরি করে এবং চাকরি চোর, ওই পরেশ অধিকারী তার মেয়ে যে 20 নম্বরের যা স্থান ছিল সে 1 নম্বরে উঠে এসছে, মানে তৃণমূল চাকরি চোরেরও পরিণত হয়েছে। এটা বলতেও লজ্জা করে যে এই দলটা একটা চোরের দলে পরিণত হয়েছে। নেতাজির বাংলায় চোর তৃণমূল কংগ্রেস, এই দলটাকে বাংলার মাটি থেকে উৎখাত করে আজাদিন ফ্রন্টকে স্থাপিত করতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে। আর তখনই আজাদিন ফ্রন্টের সরকার যখন গঠিত হবে, তখনই দিল্লির মসনদে ব্যগ্র রঞ্চিত তিরঙ্গা পতাকা উড়বে, যেটা নেতাজি চেয়েছিলেন, এবং তার মধ্যে দিয়ে নেতাজির অখণ্ড আজাদিন প্রতিষ্ঠিত হবে। এই বলে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
জয় হিন্দ, বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ, আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ। নেতাজি জিন্দাবাদ। কুণালাকে আমি আরেকটু মঞ্চে থাকতে বলবো এবং অভিটাকে বলবো দীপায়নদের হাতে ব্যাচটা এগিয়ে দেওয়ার জন্য। বেহালা ব্লক সভাপতি কুণাল মুখার্জি মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন ফ্রন্ট সভাপতি দীপায়ন পাল মহাশয়। প্রত্যেকের কাছ থেকে করতালির আহ্বান করছি। জয় হিন্দ, জয় হিন্দ। ধন্যবাদ। পরবর্তী বক্তাকে ডেকে নেবো, তবে তার আগে কুণাল একটা কথা বললো, চাল চোর তৃণমূল আর অনেক কিছু, কয়লা চোর, বালি চোর, চাল চোর আর কি কি চুরি করেছে লিস্ট বানাতে গেলে একটু দোকানের পর্দা হয়ে যাবে। তো এখন তো বানাতে চাইছি না, অনুষ্ঠান বাকি আছে। তো ওই মাঝি আছে, অনেক অনেক অধিকারী আছে, অনেক আছে, অনেক চৌধুরী, চ্যাটার্জি, ভট্টাচার্য, হাবি জাবি, হেনা তেনা, অনেক কেউ আছে। বিভিন্ন কিসের ঘটক, কে কিসের মাঝি, কে নৌকার মাঝি, কে স্টিমারের মাঝি, কে বিয়ের ঘটক, কে কার ঘটক জানি না। তো তাদের উদ্দেশ্যে বলবো, আজাদিন ফ্রন্ট এরকম ভয় পাচ্ছেন, ভয়টা ধরে রাখুন, কারণ যদি কোনোদিন আজাদিন ফ্রন্ট আসতে পারে তাহলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ হবে, এটুকু বলে দিচ্ছে। আর একটা বিষয় কুণালদা উল্লেখ করলো, একদিন দিল্লির মসনাদে এই ব্যাঘ্র লাঞ্ছিত পতাকা উড়বে, দীপায়ন সেই কথাই বললো। অবশ্যই সেই দিন আসন্ন, আপনারা সাপোর্ট করলে হয়তো কিছু বছরের মধ্যেই সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো, বাকিটা আপনাদের উপর নির্ভর করছে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। এবার পরবর্তী বক্তাকে ডেকে নেব। এবার আমি ডেকে নিচ্ছি বাঁকুড়া জেলা সভাপতি সুদীপ দাকে আমি মঞ্চে ডেকে নেব। সুদীপ দাকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন ফ্রন্ট সভাপতি দীপায়ন পাল মহাশয়। জয় হিন্দ, AHF জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ। এবার সুদীপ দাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। মঞ্চে উপবিষ্ট আমাদের সভাপতি মহাশয় আজাদিন ফ্রন্টের এবং আজাদিন ফ্রন্টের মুখপাত্র অনিশ, আমাদের ভাতৃপ্রতিম এবং অর্ণব বর্ধমান জেলা সভাপতি এবং চন্দ্রশেখর দুর্গাপুর শহর সভাপতি এবং আমার ডান দিকে রয়েছে AHF এর সাধারণ সম্পাদক নীলাদ্রি শেখর ভূঁইয়া। সবাইকে ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে আমার এই দলে আসা প্রায় 1 বছর পেরিয়ে গেল। ভালোবাসা হচ্ছে আমার গুরুদেবের প্রতি। গুরুদেব ছোট থেকে আমার আমার অত্যন্ত ভালোবাসার মানুষ এবং ওনারও যিনি গুরুদেব তিনি হচ্ছেন বিবেকানন্দ। তো এনাদের চরণে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তো বর্তমানে কুণালদার বক্তব্য শুনলাম এবং নির্মল মাঝির বক্তব্যটাও আমি শুনেছি। শুনে প্রচন্ড আঘাত পেয়েছিলাম আমি, মানে এত আঘাত পেয়েছিলাম জাস্ট ভাবা যাবে না। কারণ আমি সারদা দেবীর জন্মস্থানে আমার বাড়ি, আমার গ্রাম জয়রামবাটি। তো এই জায়গাটা আমার সব থেকে মানে খুব দুর্বল একটা সেন্টিমেন্টের জায়গা। সেই জায়গা থেকে মানে এই দলটা মানে কি কি করতে পারে জাস্ট ভাবা যাবে না। এরা সবকিছু খেয়ে নিতে পারে, যেন পোকা উই পোকা যেন সবকিছু খেয়ে নেয়। এরা ঠিক হচ্ছে উই পোকা, একদম তলা থেকে উপর পর্যন্ত খেয়ে নিতে পারে সমস্ত কিছু, রাস্তা থেকে আরম্ভ করে বালি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। রাস্তায় যদি দেখা যায় যে গ্রামের দিকে রাস্তাগুলো একে তো কেন্দ্র সরকারের টাকায় রাস্তা তৈরি হচ্ছে, তো নামটা চুরি করছে গ্রামের পশ্চিমবঙ্গ বাংলা সড়ক যোজনা বলে চালাচ্ছে। আর রাস্তার প্রথম দিকটা দেখলে ঢালাই হবে, মাঝখানটা পুরো ফাঁকা, সেটা খেয়ে নিয়েছে তৃণমূলের নেতারা। আর তারপরে শেষটা কিছুটা হয়েছে। তো এইরকমই সবকিছুরই মানে লোক দেখানো চলছে, সব খেয়ে নিচ্ছে। চাকরিগুলো তো খেয়ে নিয়েছে, যে যা পাচ্ছে যা খুশি করছে, যেমন খুশি করে। মানে এরা হচ্ছে সেই ডান হাত বাঁ হাত হারে যেতে নাইলাজ,
সবাই মিলে তালি হীরকবাসী ভিখারি পুরো আমরা সেই হীরক